নগ্ন পিঠে ধবধবে সাদা বিছানায় উপুড় হয়ে গভীর ঘুমে আচ্ছন্ন হয়ে আছে শহরের নামকরা শিল্পপতি মির্জা সাদাব শাহিরের একমাত্র পুত্র আবিয়াজ শাহির যুবরাজ। তার সমস্ত পিঠ জুড়ে অঙ্কিত রয়েছে বিশালাকার এক ঈগলের হিংস্র কালারফুল ট্যাটু, সাথে গলা পেঁচিয়ে রাখা বীভৎস এক ড্রাগন স্নেকের ভয়ানক কালো ট্যাটু। দেখে মনে হচ্ছে ঈগলটি সাপটিকে শিকারের জন্য হাঁ করে আছে। উন্মুক্ত লোমহীন ফর্সা পিঠটি কাটাকাটি আর নীলচে জখমের দাগে বীভৎস রূপ ধারণ করেছে। দৃশ্যমান কাটা দাগগুলো কোনো কোনোটা পুরনো, আবার কোনো কোনোটা ধকধকে, আবার কোনোটার ব্যান্ডেজ থেকে চুইয়ে চুইয়ে রক্ত গড়িয়ে গায়ের সাথে শুকিয়ে দাগ হয়ে আছে। জিম করা পেটানো শরীরে দাগগুলো খুবই বেমানান ঠেকছে। যুবরাজের জন্ম বাংলাদেশে হলেও শৈশব কৈশোর দুই কেটেছে বিদেশের মাটিতে। সাদাব শাহিরের স্ত্রী নবনীতা গত হয়েছেন যুবরাজের বয়স যখন মাত্র 5-এর ঘরে। তখন মাতৃহীন যুবরাজকে লালন পালন করতে বেশ হিমশিম খেতে হয় সাদাব শাহিরকে। এত অল্প বয়সে মা হারিয়ে ছেলেটি সারাক্ষণ মা মা করে কাঁদতে থাকতো। কাঁদতে কাঁদতে যখন দুর্বল হয়ে যেত তখন ঘরের এক কোণে মেঝেতে শুয়ে ঘুমিয়ে পড়তো। বাসার হেল্পিং হ্যান্ড কোনোভাবেই ছোট যুবরাজকে হ্যান্ডেল করতে পারত না। একদিকে ভালোবাসার স্ত্রী বিয়োগ, অন্যদিকে ছেলের অসহায় কান্নাকাটি। চোখের সামনে ছেলের এমন করুণ অবস্থা দেখে নিরুপায় হয়ে হুহু করে চোখের জল ফেলতেন সাদাব শাহির। ব্যবসায় নাকি নিজের ছেলে, কোনটা রেখে কোনটা সামলাবেন দিশায় যেন খুঁজে পাচ্ছিলেন না সাদাব শাহির। শেষমেশ উপায় না পেয়ে লস অ্যাঞ্জেলেসে বসবাসরত নিজের ছোট বোন সামিনার কাছে রেখে মানুষ করেছেন একমাত্র ছেলেকে। এদিকে সামিনা ছিলেন নিঃসন্তান। প্রভাব প্রতিপত্তি সবকিছু থাকলেও একটা সন্তানের অভাবে আল্লাহর দরবারে প্রতিনিয়ত জায়নামাজে মাথা ঠুকে কাঁদতেন সামিনা। কিন্তু বিধাতা মুখ তুলে সামিনাকে দেখেনি। সাদাব শাহির যখন সামিনাকে নবনীতার মৃত্যুর খবর জানিয়ে যুবরাজের অসহায় করুণ অবস্থা জানালেন, ঠিক তখনই সামিনা এক বাক্যে রাজপুত্রের মতো দেখতে ভাইপোকে বুকে টেনে নিয়েছিলেন। কোনো প্রকার কষ্ট পৌঁছাতে না দিয়ে নিজের সবটুকু ঢেলে মাতৃ ভালোবাসায় বড় করেছেন যুবরাজকে। এই 28 বছর বয়সে যুবরাজ কখনো খুঁজতে আসেনি কে তার আসল মার কে তার ফুপি। সামিনার স্বামী আদনান সাহিল বছর 10 আগে গাড়ি অ্যাক্সিডেন্টে মর্মান্তিকভাবে মৃত্যুবরণ করেন। আদনান সাহিল ছিলেন অত্যন্ত ভালো মনের মানুষ। অকাল স্বামী বিয়োগে সামিনা খুবই ভেঙে পড়েন। স্বামীহীন বিদেশ বাড়ি সামিনার কাছে প্রতি মুহূর্তে নরকের যন্ত্রণাদায়ক কুঠুরি মনে হতো। তাই তিনি যুবরাজকে নিউ ইয়র্কে পাঠিয়ে দিয়ে দেশে ফিরে আসেন তার ভাইয়ের কাছে। সাদাব শাহির আর সামিনা দুই ভাই বোন মিলে এখন একই বাড়িতে থাকেন। সাদাব শাহির কখনো চাননি মায়ের আদরের অভাবে তার ছেলে বকে যাক। তিনি সবসময় চেয়ে এসেছিলেন ছেলে সৎ পরোপকারী ভালো চরিত্রের অধিকারী হবে। কিন্তু ধীরে ধীরে তার মনে হচ্ছে বেলা শেষে তিনি হেরে গিয়েছেন। নবনীতাকে দেয়া কথা তিনি বোধহয় রাখতে পারেননি। নিজ কক্ষে বিছানার উপর এলোমেলো হয়ে বেঘরে ঘুমাচ্ছে যুবরাজ। বিশাল বড় কক্ষ জুড়ে পিনপতন নীরবতা বিরাজমান। কক্ষটির একটা সাইডে কিছু ইনডোর প্ল্যান্টস আর ক্যাকটাস দিয়ে সজ্জিত। আসবাবপত্র বলতে একটা কিং সাইজ বেড, একটা বেড সাইড টেবিল, একটা ড্রেসিং টেবিল আর একটা ওয়ার্ড্রপ। ঘরের আরেকটা কোণে একটা ঝুড়িতে হকি স্টিক, ব্যাট, ক্রিকেট স্ট্যাম্প আর কিছু লাঠিসোঁটা দিয়ে ঠাসানো। বিশালাকার জানালার ভারী পর্দাগুলো এমনভাবে টানা হয়েছে যাতে কোনো প্রকার ফাঁকফোকর গলিয়ে সামান্যতম আলো ঘরের ভেতর প্রবেশ করতে না পারে। বাগানবাড়ির মতো দেখতে বৃহদাকার অট্টালিকাটি শহরের এমন জায়গায় করেছেন সাদাব শাহির যেখানে যানবাহনের শব্দ তো দূরে থাক, মানুষের কোলাহল পর্যন্ত পৌঁছায় না। যার কারণে কক্ষে আলো না থাকলে রাত কি দিন কিছুই অনুমান করা যায় না। বেডসাইড টেবিলের উপর থাকা মোবাইল নামক যন্ত্রটি হঠাৎই সকল নীরবতা বিলীন করে ভো ভো শব্দ তুলে কাঁপতে থাকলো। অসময়ে নিজের ঘুমের ব্যাঘাত ঘটায় চোখ মুখ কুচকে দুই পাশ থেকে দুটো বালিশ নিয়ে কানে আর মাথায় চেপে ধরল যুবরাজ। কিন্তু অনুভূতিহীন যন্ত্রটি কি এত কিছু বুঝে? শব্দ থেমে যেতে যুবরাজ ফিচেল হেসে আবারও ঘুমের রাজ্যে পাড়ি জমাতে চাইল। কিন্তু ফোনটি দ্বিতীয় দফায় আবারও শব্দ তুলে খেপে উঠল। ঘুমের রেশ কেটে মুহূর্তে যুবরাজের শিরা উপশিরায় তেজের দমক বয়ে গেল। অসময়ে যেই ব্যক্তি ফোন করেছে তার উপর খুন চেপে গেল। কোমর পর্যন্ত জড়ানো কাঁথাটিকে সজোরে লাথি মেরে ফ্লোরে ফেলে দিয়ে রক্তবর্ণ চক্ষুনি উঠে বসলো। ততক্ষণে আবারও ফোনের লাইন কেটে গিয়েছে। মুখে বিশ্রী গালাগাল উচ্চারণ করে চোখ কসলাতে কসলাতে ফোন হাতে নিয়ে আননোন নাম্বার দেখে মেজাজের পারদ আরও 2 ধাপ চটে গেল। নম্বরটি কার এটা জানার জন্য মাথার নিয়ন্ত্রণহীন রাগ কিলবিল করে উঠল। বাজ পাখির ন্যায় তীক্ষ্ণ দৃষ্টি প্রয়োগ করে নম্বরটি দেখে কিছুক্ষণ গভীরভাবে চিন্তা করতে লাগলো। পরিচিত কারো নাম্বার মনে হলো না। রাগে হিতাহিত জ্ঞান হারিয়ে নম্বরটি ডায়াল করতে ওপাশ থেকে সুমধুর কণ্ঠে উত্তর এলো, আপনার ডায়ালকৃত নম্বরটি এই মুহূর্তে বন্ধ আছে।
যুবরাজ লাইন কেটে দিয়ে মেঝের দিকে কিছুক্ষণ দৃষ্টি দিয়ে নীরবে বসে রইল। রাগে তার পাগল হয়ে যেতে ইচ্ছা করছে। সারা রাত 1 মিনিটের জন্য ঘুম হয়নি। ভোর রাত্রের দিকে কেবলই চোখটা একটু লেগে এসেছে। এখন সকাল 6টা বাজতে আরো 2 মিনিট বাকি। এই মুহূর্তে কার এত বড় দুঃসাহস জাগলো এই যুবরাজের ঘুমের ব্যাঘাত ঘটানোর? যুবরাজ যতক্ষণ না তার কলিজা খুবলে বের করে আনতে পারবে ততক্ষণ সে কিছুতেই শান্তি নিদ্রায় যেতে পারবে না। মেঝে থেকে তীক্ষ্ণ দৃষ্টি তুলে ফোনের উপর নিবদ্ধ করলো। কন্ট্যাক্ট লিস্ট থেকে নিজের পার্সোনাল হ্যাকার রায়াফ রেদওয়ানের নাম্বার ডায়াল করে কানে তুলল। প্রথমবার রিং রায়াফ তুলল না। এতে যুবরাজের রাগ আকাশচুম্বী হলো। মুখে অদ্ভুত এক গালি উচ্চারণ করে দ্বিতীয়বার কল লাগালো। লাইন কেটে যাবে এরকম শেষ মুহূর্তে রাইফ কিছুটা বিরক্ত হয়ে ফোন রিসিভ করতে গমগমে ভরাট কণ্ঠে যুবরাজ বলে উঠল, একটা নম্বর দিচ্ছি, এক্ষুনি এর ছবি সহ সকল ইনফরমেশন চাই। রায়াফ ঘুম জড়ানো কণ্ঠে বলে উঠল, ঘুমোচ্ছি ব্রো। ঘুম থেকে উঠে দেই। চোখ খুলতে অনেক কষ্ট হচ্ছে। যুবরাজ হুঙ্কার ছেড়ে বলে উঠল, তোর চোখ খুলতে কষ্ট হচ্ছে আর আমার ঘুমাতে কষ্ট হচ্ছে। এখন বল কোনটা আগে, তোর চোখ খোলা নাকি আমার চোখ বন্ধ করা? ঘটনা বেগতিক বুঝতে পারল রায়াফ। ধরফর করে ঘুম ফেলে নিজের ল্যাপটপ টেনে বাবু হয়ে বিছানায় বসলো। হাই তুলতে তুলতে ল্যাপটপ অন করে কাজ করতে করতে রায়াফ বলে উঠল, নম্বর দে আর আমাকে 5 মিনিটস টাইম দে। যুবরাজ খট করে লাইন কেটে দিয়ে রায়াফের নম্বরে SMS পাঠিয়ে উত্তরের অপেক্ষায় বিছানায় চিত হয়ে শুয়ে মাথার পেছনে 2 হাত রেখে পায়ের উপর পা তুলে সমানে নাচাতে লাগলো আর ভাবতে লাগলো, যে আমার ঘুমের ব্যাঘাত ঘটিয়েছে এই সাত সকালে তার শাস্তি কিভাবে দেব আমি? কুপিয়ে পিস পিস করে লবণ ভরে নাকি 1 মাস বিভিন্ন টর্চারের উপর রেখে তাকে না ঘুমাতে দিয়ে? যুবরাজের চিন্তায় ভাটা পড়ল মেসেজের টুং শব্দে। ধূর্ত শিয়াল যেভাবে শিকার আক্রমণ করে ঠিক সেইভাবে ছোঁ মেরে নিজের ফোন হাতে তুলে লক ছাড়িয়ে রায়াফের মেসেজ ওপেন করলো যুবরাজ। মুহূর্তের ব্যবধানে রাগের পারদ জিরো হয়ে গেল। চোখের ঘুম কোথায় গিয়ে পালালো তার হদিসই পাওয়া গেল না। টনটনে মাথা ব্যথাটা নিমিষে গায়েব হয়ে শরীর মন দুটোই প্রশান্তিতে ভরে গেল। বার দুয়েক ফাঁকা ঢোক গিলে শুষ্ক গলাটা ভেজানোর চেষ্টা করলো যুবরাজ, কিন্তু গলাটা ভেজার পরিবর্তে চৈত্র মাসের খরায় ফেটে যাওয়া চৌচির ভূমির ন্যায় দ্বিগুণ শুষ্ক হয়ে উঠল। মুহূর্তে পুরো শরীর মন অস্থির হয়ে উঠল যুবরাজের। হাতের ফোন বিছানায় ফেলে দ্রুত জানালার পর্দা সরিয়ে রুম আলোকিত করে দিল যুবরাজ। তবুও তার অস্থিরতা কোনোভাবেই কমছে না। এসির পাওয়ার 19। সাধারণত এই টেম্পারেচারে শীত অনুভূত হবার কথা, কিন্তু যুবরাজের সমস্ত শরীর ঘামে ভিজে জবজবে অবস্থা। নিজের অস্থিরতা কমাতে দ্রুত ব্যালকনির দরজা খুলে দৌড়ে বৃহতাকার খোলা ব্যালকনিতে এসে দাঁড়ালো যুবরাজ। এরপর রেলিংয়ে হাত দিয়ে সামান্য ঝুঁকে বুক ভরে শ্বাস টেনে মনে মনে বলে উঠল, এবার একটু ভালো লাগছে। এত ভোরবেলায় উঠে যুবরাজ কখনোই প্রকৃতির এমন শান্ত স্নিগ্ধ রূপ দেখেনি বললে ভুল হবে। বিভিন্ন ব্যস্ততায় তার সময় হয়ে ওঠেনি। ফুরফুরে ঠান্ডা উত্তরীয় সমীরণ সাথে পূব আকাশে লাল টকটকে সূর্যের আভা ছড়ানো দৃশ্য সবকিছু যেন যুবরাজকে দ্বিতীয় দফায় মুগ্ধ করল। ভোরের নির্মল মিষ্টি বাতাস যুবরাজের ঘাড় সমান এলোমেলো চকলেট রঙা চুলগুলো এলোপাতাড়ি উড়িয়ে দৃষ্টিসীমানা অবরোধ করতে চাইছে। যুবরাজ 2 হাতের সাহায্যে ব্যাকব্রাশের মতো করে চুলগুলো পিছনে ঠেলে দিয়ে পুনরায় প্রকৃতির সৌন্দর্য উপভোগে মগ্ন হলো, কিন্তু বেশিক্ষণ সেই সৌন্দর্য দৃষ্টি উপভোগ করতে চাইল না। যুবরাজের মনে হলো কিছুক্ষণ আগে সে যে সৌন্দর্য উপভোগ করেছে সেই সৌন্দর্য পৃথিবীতে আর দ্বিতীয়টি সৃষ্টিই হয়নি। বেহায়ামন দ্বিতীয়বার সেই সৌন্দর্যের দর্শন চাইল। নিজের মনের উপর নিজেরই নিয়ন্ত্রণ খাটছে না যেন। নিজেকে শাসিয়ে ঠোঁট কামড়ে নিজের কক্ষে চলে এলো যুবরাজ। লাজুক হেসে ফোন হাতে তুলে রায়াফের পাঠানো মেসেজ ওপেন করে মুচকি হাসলো। ফোনের স্ক্রিনে কিছুক্ষণ মুগ্ধ দৃষ্টিতে তাকিয়ে ধীর কণ্ঠে বলে উঠল, যুবরাজ সবসময় দুটো জিনিসের লোভ এড়িয়ে গিয়েছে। এক হচ্ছে টাকা, দ্বিতীয় হচ্ছে নারী। টাকা আর নারী দুটোই এই মির্জা আবিয়াস শাহীর যুবরাজকে ধরা দিয়েছে স্বেচ্ছায়। যুবরাজ সেই সুযোগের সদ্ব্যবহার করে কখনো এই দুটো জিনিস হাসিল করেনি, কিন্তু তোমাকে যে কোনো মূল্যে এই যুবরাজ হাসিল করবে। নিজে থেকে ধরা দিয়ে বড় বিপদে পড়ে গেলে সুইটহার্ট, এবার সামলাও আমাকে। কি ব্যাপার রাজু, তোমাকে যে নাম্বারটা দিয়েছিলাম সেটা সম্পর্কে খোঁজ নিয়ে অফিসের ডাটা সাবমিট করোনি কেন? সোয়াট টিম কমান্ডারের ভারিক্কি আওয়াজে থতমত খেল রেহিনুমা আর রাবার রাজ্য। নিজেকে স্বাভাবিক রেখে কম্পিউটারে কিছু সার্চ করতে করতে অফিসারের উদ্দেশ্যে ভারী কণ্ঠে বলে উঠল, সারা রাত চেষ্টা করার পর ভোর রাতের দিকে আমি তার ফোনটা খোলা পেয়েছি স্যার। দুইবার কল করেও কোনো রেসপন্স পাওয়া যায়নি।
এদিকে আমার মোবাইলের ব্যাটারিটাও ডেড হয়ে যাওয়ায় আপনাকেও কোনো ইনফরমেশন দিতে পারিনি। কিন্তু আমি অফিসে এসে ডেস্ক চেক করে দেখেছি আপনি যে নম্বর আমাকে দিয়েছেন তাতে একটা ডিজিট ভুল ছিল। আমি সারা রাত 9 নম্বরের পিছনে ঘুরেছি স্যার। জুনিয়র অফিসারের মুখের এমন কড়া কণ্ঠ ঠিক হজম হলো না কমান্ডার বেনজির আসফির। নিজেকে বিজ্ঞ জাহির করতে নিজের ড্রয়ার থেকে ক্রিমিনাল লিস্ট বের করে নিজের সেন্ড করা নম্বর আর কাঙ্ক্ষিত ব্যক্তির নম্বর কাটায় কাটায় মিলিয়ে নিলেন। নিজের ভুল চোখে পড়তেই ক্রিমিনাল পেপার ড্রয়ারে পুড়ে গলা খাকারি দিয়ে বলে উঠলেন, নম্বরে যে ডিজিট ভুল আছে এটা তোমার তখনই বলা উচিত ছিল যখন তোমাকে নাম্বার চেঞ্জ করেছি। ক্রিমিনাল লিস্ট না দেখে কিভাবে জানাবো স্যার যে নাম্বারটা ভুল আছে কিনা? অবাক হয়ে জানতে চাইল রাজ্য। মেয়েটির অত্যাধিক সাহস দেখে চোখ মুখ কুচকে গজগজ করতে করতে কম্পিউটারের সামনে বসে পড়লেন বেনজির আসফি। যেই কমান্ডারের ভয়ে সোয়াটের পুরো টিম মাথা ঝুঁকিয়ে থাকে সেখানে এই মেয়ে চোখে চোখে রেখে জবাব দিচ্ছে। এই অফিসারকে একটা উচিত শিক্ষা দেব আজকে। মনে মনে সিদ্ধান্ত নিলেন কমান্ডার বেনজির। যেই ভাবনা সেই কাজ। নিজের ঠাট বজায় রাখতে গড়গড় করে বলে উঠলেন, আজকের দিনের মধ্যে এই ক্রিমিনালের সকল ইনফরমেশন তুমি একাই জোগাড় করবে, কারো হেল্প নিতে পারবে না, এমনকি তোমার সহকারী অ্যানিরও না। কমান্ডারের এমন কথায় রাজ্য যেন আকাশ থেকে পড়ল। মনে মনে ভাবতে লাগলো, ওনার সাথে কিসের শত্রুতা আমার? সারাক্ষণ এভাবে পিছিয়ে লেগে থাকে। সুযোগ পেলে ঠিক একদিন বেটা ঘাড় দ্বারা তোর ঘাড় মটকে দেবো দেখিস। কি হলো, বসে বসে কি ভাবছো? এখনো যাচ্ছ না কেন? কমান্ডারের উচ্চ ধমকে নড়ে চড়ে উঠল রাজ্য। মুখে স্মিত হাসি ঝুলিয়ে বোকার মতো হে হে করে হেসে বলে উঠল, যাচ্ছি স্যার, যাচ্ছি। বলতে বলতে নিজের কম্পিউটার অফ করে প্রয়োজনীয় ওয়েপেন নিয়ে অফিসের বাইরে বেরিয়ে এলো রাজ্য। পার্কিং লটে এসে বাইক স্টার্ট দেবার আগে পেছন থেকে ডেকে উঠল অ্যানি। রাজ্যের দিকে তাকিয়ে জিজ্ঞাসু হয়ে জানতে চাইল, এই অসময়ে সিভিল ড্রেসে কোথায় যাচ্ছিস তুই? মাথায় হেলমেট পরতে পরতে অ্যানির দিকে অসহায় চোখে তাকিয়ে রাজ্য বলে উঠল, হাইড অ্যান্ড সিক খেলতে যাচ্ছি। আমিও তোর সাথে যাব, দাঁড়া। বলেই অ্যানি বাইকে ওঠার জন্য উদ্যত হলো। যেতে পারবি না, খারুস কমান্ডার আমার সাথে তোকে অ্যালাউ করবে না। বলেই বাইক স্টার্ট দিয়ে ভো ভো করে অ্যানির দৃষ্টির সীমানা থেকে ধুলো উড়িয়ে চলে গেল রাজ্য। রাজ্যের যাবার পানে তাকিয়ে ফুস করে শ্বাস ছেড়ে অফিসে ঢুকে পড়ল অ্যানি। জানতে পেরেছি সেদিন রাতে কে হামলা করেছিল আমার উপর? প্রশ্নটি করে রায়েফের দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে রইল যুবরাজ। নিজের হাতের ট্যাব ঘেটে একটা ছবি সহ কিছু ইনফরমেশন বের করে যুবরাজের দিকে ট্যাবটা এগিয়ে দিয়ে রায়েফ বলে উঠল, এই ব্যক্তি তোকে গুলি করে মারতে চেয়েছিল সেদিন। সে একজন পেইড কিলার। শুধু তাই নয়, শহরের যত ধরনের খুন আর গুম আছে তার অর্ধেক এই ব্যক্তিই করে। মোহাম্মদপুর থানাতে তার নামে 46টি গুম আর খুনের কেস রয়েছে। এখন পর্যন্ত পুলিশ তাকে ধরতেই পারেনি। কেন ধরতে পারিনি? এটা কি পুলিশের ব্যর্থতা নাকি কোনো ভীতি থেকে তাকে ধরছে না? যুবরাজ রায়েফের দিকে প্রশ্ন ছুড়ে নিজের গায়ের শার্টের হাতা ফোল্ড করার দিকে মনোযোগ দিল। রায়েফ কিছুক্ষণ মৌন থেকে বলে উঠল, ওনার পেছনে বড় বড় মানুষের হাত আছে। সবাই তাকে শেল্টার দিয়ে বসে রেখেছে। এজন্য পুলিশ কোনোভাবেই তার নাকাল পাচ্ছে না। হাতের ঘড়ি পড়তে পড়তে যুবরাজ বলে উঠল। চলো আমার সাথে। রায়েফ ট্যাব ব্যাগে পুড়তে পুড়তে বলে উঠল, কোথায়? বড় বড় হাত কাটতে। কথাটা বলেই মুখে কাঠিন্য ভাব এনে পিছনের দিকে না তাকিয়ে লম্বা লম্বা পা ফেলে গটগট করে হাঁটা দিল যুবরাজ। শহরের নামকরা একটা বিশাল শপিং মলের সামনে দাঁড়িয়ে আছে রাজ্য। বৃহদাকার এই 8 তলা বিশিষ্ট শপিং মলটির উপর থেকে নিচ পর্যন্ত পরক করে ফুস করে শ্বাস ছেড়ে মাথার হেলমেট খুলে বাইকে রেখে ভেতরে ঢুকার জন্য পা বাড়ালো সে। চেকিং পয়েন্টে সিকিউরিটি গার্ড তার কাঁধের ব্যাগ চেক করতে চাইলে প্যান্টের ব্যাক পকেট থেকে নিজের আইডি কার্ড বের করে সামনে মেলে ধরতে সিকিউরিটি ভীতকণ্ঠে বলে উঠল, সরি ম্যাম। চোখে কালো রোদ চশমা লাগিয়ে অনুসন্ধিৎসু হয়ে এদিক সেদিক তাকাতে তাকাতে এসকেলেটরে উঠে দাঁড়ালো রাজ্য। হাত ঘড়িতে সময় দেখে চ জাতীয় শব্দ উচ্চারণ করে নিজের প্ল্যান সাজাতে মাথা নিচু করে ভাবতে লাগলো। চলন্ত সিঁড়ি ধরে পুরাতন মোবাইল যেখানে বেচা কেনা হয় সেখানে ছুটে চলল রাজ্য। একটা দোকানে গিয়ে হাতে থাকা ছবি দেখিয়ে বলে উঠল, এই ফোনটা এখানকার কোন দোকান থেকে নেওয়া হয়েছে? ফোনটা দেখেই দোকানের কর্মচারী ছেলে দুটো একজন আরেকজনের মুখের দিকে তাকিয়ে ফাঁকা ঢোক গিলল। তাদের মুখের হঠাৎ পরিবর্তন দেখে রাজ্য বলে উঠল, কোন দোকানের ফোন এটা? ভীত ছেলে দুটো আঙ্গুলের ইশারায় পাশের দোকান নির্দেশ করতে রাজ্য আর বাক্য খরচ না করে সেই দোকানটাতে গিয়ে বলে উঠল, কে কিনেছে এই ফোনটা?
দোকানে মাঝবয়সী পাঞ্জাবি টুপি পরিহিত এক লোক রাজ্যের হাতের ছবির দিকে তাকিয়ে কঠিন বিরক্তি নিয়ে বলে উঠল, এই ফোন আমার দোকানের না, আর বেশি কেচাল না কইরা ভালো ভালো কাইটা পড়েন। লোকটির কথা শুনে রাজ্য ফিচেল হেসে বলে উঠল। কেটে পড়ার হিসেব পড়ে, আগে বলুন কে কিনেছে এই ফোন? লোকটি চোখ মুখ কুচকে বিরক্তি ভাব দেখিয়ে বলে উঠল। এখন নামাজের টাইম, আপনি সরেন এইখান থেকে। রাজ্য বুঝে গেল সোজা আঙ্গুলে ঘি উঠবে না এখানে। দ্রুত ব্যাগ থেকে হ্যাকলার VP9 পিস্তল বের করে লোকটার কপাল বরাবর তাক করে তেজি কণ্ঠে বলে উঠল। হু বট দিস মোবাইল ফোন? এবার লোকটার মাঝে কিছুটা আতঙ্ক পরিলক্ষিত হলো। দুই হাত উপরে তুলে ধীর কণ্ঠে বলে উঠল। ম্যাডাম, আমরা শুধু পুরনো মোবাইল কেনা বেচা করি। দোকানে এই মোবাইলটা সবচেয়ে পুরনো মডেলের ফোন আসছিল। শুধু তাই না, সাথে একটা সিমও আসছিল। কিছুদিন আগে কিছু ছেলেফেলে আইসিয়া জোরপূর্বক এই ফোনটা নিয়ে গেছে। আমরা তাদের নাম জিজ্ঞাসা করলে তারা বলছিল আমরা কালামানিকের লোক। এই ফোন কালামানিকের কাজের জন্য আমরা নিচ্ছি। হ্যাঁ, আপনি তো জানেনই ওই লোক কত ভয়ঙ্কর। লোকটার কপাল থেকে পিস্তল সরিয়ে রাজ্য বলে উঠল। আপনি কখনো সচক্ষে কালামানিককে দেখেছেন? লোকটি রাজ্যের প্রশ্নের জবাবে ভীতি মিশ্রিত কণ্ঠে উত্তর দিল। ওই কালামানিক যারা খুন করে সে ছাড়া আর কেউ কোনোদিন তার নিজ চোখে দেখে নাই ম্যাডাম। লোকটির কথায় রাজ্যের কপালে চিন্তার ভাঁজ পড়ল। ফোনটাতে যেই সিম ছিল সেই সিমের মালিক 2 বছর আগেই গত হয়েছেন পুলিশের এনকাউন্টারে। কারণ লোকটা ছিলেন একজন দাগী আসামি। প্রশাসনের উপর মহল থেকে অর্ডার ছিল তাকে দেখা মাত্র সরাসরি ক্রস ফায়ার করার। লোকটার ব্যবহৃত ফোন আর সিম দুটোই পুলিশ তন্ন তন্ন করে খুঁজেছে বিভিন্ন ইনফরমেশনের তাগিদে। সবকিছু পাওয়া গেলেও সেই সময় লোকটার ব্যবহৃত সিম সমেত মোবাইলটা মিসিং ছিল। এতদিন পরে এই কালামানিক কিভাবে বেছে বেছে এই ফোনটাই খুঁজে বের করলো? কি রহস্য এখানে? লোকটার সাথে কালামানিকের কোনো যোগসূত্র নেই তো? সারা রাতে নির্ঘুম আর ডিউটির প্রেসারে মাথা টনটন করে উঠল রাজ্যের। কোনো মতে মাথা চেপে ধরে সেই দোকান থেকে প্রস্থান নিয়ে পায়ে চলা সিঁড়ির দিকে এগিয়ে গেল। এই মুহূর্তে তার রুফটপে ওঠা অত্যন্ত জরুরি। গোয়েন্দা ইনফরমেশন মোতাবেক শপিং মলের অপোজিট সাইডে যে 9 তলা বিশিষ্ট লাক্সারি হোটেলটি রয়েছে তার 8 তলায় দক্ষিণ পাশে যে কোনো একটি রুমে কালামানিক রয়েছে। পুলিশ যতটুকু অনুসন্ধান করেছে সেই মোতাবেক নাম কালামানিক হলেও লোকটি ধবধবে ফর্সা, শক্তপোক্ত গোফলা মাঝবয়সী একজন ব্যক্তি। রাজ্য মাথা নিচু করে হাঁটতে হাঁটতে হঠাৎই কিছু একটার সাথে ধাক্কা খেয়ে চোখ মেলে উপরে তাকায়। সামনে দাঁড়ানো অদ্ভুত রকমের সৌন্দর্যে ভরপুর বিশালাকার সুঠামদেহী সুপুরুষ দেখে রাজ্য কিছুটা ভড়কে গেল। এরকম যুবকের দেখা সচরাচর পাওয়া যায় না বললেই চলে। হাতে কপালে ব্যান্ডেজ লাগানো, লাল টকটকে ঠোঁট দুটোর মাঝখানে জ্বলন্ত সিগারেট ঠাসানো, চোখের দৃষ্টি গোলক ধাঁধার নয়। এই ধরনের দৃষ্টি দিয়ে যে কাউকে মুহূর্তে হিপনোটাইজ করা যায়। ঘাড় সমান স্টাইল করে কাটা চুলগুলো যুবকের সৌন্দর্য অন্য সব পুরুষের থেকে 1000 গুণ বাড়িয়ে দিয়েছে। বুকের কাছে শার্টের বাটন খোলা থাকার দরুন গলার কাছে ভয়ঙ্কর এক সাপের লকলকে জিভ বের করা হা করানো ট্যাটু দেখে যে কারো শরীর শিহরে উঠতে বাধ্য। যুবকের এমন আলাদা শিহরণ জাগানো সৌন্দর্যে মুগ্ধ হবার বদলে আশ্চর্য হয়ে নিজেকে সামলে সরে দাঁড়ালো রাজ্য। এরপর বিনয়ের সাথে মিহি কণ্ঠে বলে উঠল, আমি এক্সট্রিমলি সরি, প্লিজ ডোন্ট মাইন্ড। কথাটা বলেই রাজ্য রাস্তা ছেড়ে দিয়ে নিজের গন্তব্যের দিকে হাঁটা দেয়। এদিকে সুপুরুষ যুবক ভ্রুকুচকে নিয়ন্ত্রণহীন রাগ নিয়ে সামনে দাঁড়ানো মানবীর দিকে নজর দেয়। মুহূর্তেই ঠোঁট প্রশস্ত হয়ে রাগ পানি হয়ে আপনা আপনি কণ্ঠ থেকে নির্গত হয় আবেশ জড়ানো বাক্য, সুবহান আল্লাহ। রাজ্যের যাবার পানে এক দৃষ্টিতে তাকিয়ে নিজের হৃদযন্ত্রের হার্টবিট মিস করে এপাশের পুরুষ। পাশে দাঁড়ানো রায়াব সবকিছু পর্যবেক্ষণ করে গলা কাকারি দিয়ে নিচু কণ্ঠে বলে ওঠে, এভাবে বুকে হাত চেপে দাঁড়িয়েছিস কেন? কোনো প্রবলেম হচ্ছে? মরে যাচ্ছি বন্ধু, এই ঘাতকিনে আমাকে ঘায়েল করেছে। যুবরাজের মুখে এমন উদ্ভট বাণী শুনে রায়াব ফিক করে হেসে উঠল। তবুও যুবরাজের মধ্যে কোনো হেলদোল লক্ষিত হলো না। রায়াব দ্বিতীয় দফায় বাহুতে পাঞ্চ মেরে বলে উঠল, যেটা করতে এসছিস সেটা করবি না, নাকি দাঁড়িয়ে দাঁড়িয়ে ঢং করবি? যুবরাজ বুকে হাত রেখে মন্ত্রমুগ্ধের ন্যায় বলে উঠল, তোর ভাবি সৌন্দর্য দর্শনের ওসিলায় হামলাকারীর জান আমি ভিক্ষা দিয়ে দিলাম ব্রো। রায়াব যুবরাজের কথার আগামাথা না বুঝে যুবরাজকে টেনে কর্নারে এনে দাঁড় করিয়ে চাপা কণ্ঠে বলে উঠল। এসব কি বলছিস এখানে এভাবে জোরে জোরে? মেয়েটাকে তুই জানিস? হুঁশ ফিরল যুবরাজের। রায়াবের কথার প্রত্যুত্তর না করে ভরাট কণ্ঠে বলে উঠল, মেয়েটা আমার হৃদয়ে চুরি করে নিয়ে গিয়েছে ব্রো, চল চোর ধরে আনি। 8 তলা বিশিষ্ট শপিং মলটির খোলা ছাদের একদম রেলিং ঘেঁষে দাঁড়িয়ে আছে রাজ্য। মধ্য আকাশে সূর্যটা তীর্যকভাবে বিকিরণ ছড়িয়ে যাচ্ছে।
রোদের উত্তাপে মাথা ফেটে যাবার উপক্রম। চারিদিক থেকে এলোমেলো হয়ে আসা বাতাস যদিও কিছুটা স্বস্তি দিচ্ছে, কিন্তু চোখ মেলে পরিষ্কারভাবে কিছুই দেখা যাচ্ছে না। সূর্যের বেগুনি রশ্মির কারণে আপনা আপনি চোখ বন্ধ হয়ে যাবার উপক্রম। রোদ থেকে কিছুটা স্বস্তি পাওয়ার জন্যে রাজ্য পরনের প্যান্টের বেল্ট লুপের সাথে গুজে রাখা কালো রোদ চশমা চোখে দিয়ে মাথায় একটা ক্যাপ পরে কাঁধের ভারী ব্যাগটি নিচে নামিয়ে রাখলো। এরপর অপোজিট সাইডের বিল্ডিংটির দিকে তাকিয়ে দক্ষিণ পাশের সমস্ত দরজা জানালা পরখ করে নিল। দক্ষিণ পাশের 8তলা সাইড জুড়ে 7টি জানালা আর 4টি দরজা রয়েছে। তড়িঘড়ি করে রাজ্য ব্যাগের চেন খুলে সোয়াট টিমের জন্য বরাদ্দকৃত ব্যারেট M82 রাইফেল বের করে তাতে ক্লিপ, গ্রিপ, বুলেট এবং টেলিস্কোপ সেট করে রাইফেল স্ট্যান্ডের সহিত রেলিংয়ের উপর দাঁড় করালো। শকুনের মতো নিখুঁত চোখে স্কোপ ঘুরিয়ে ঘুরিয়ে প্রতিটি জানালা বরাবর তাক করে খুঁজতে লাগলো কাঙ্ক্ষিত ব্যক্তিকে। একে একে 7টি জানলা দরজা খুঁজেও সেরকম সন্দেহজনক কিছুই পাওয়া গেল না। নিরাশ হয়ে রেলিংয়ের সাথে হেলান দিয়ে নিচে বসে পড়ল। এরপর ব্যাগে থাকা পানির বোতলের ক্যাপ খুলে ঢকঢক করে 1/2 লিটারের পুরো বোতল সাবার করে দম ছাড়ল। রোদের প্রখরতায় শরীর পুড়ে যাচ্ছে, মাথা বেয়ে বেয়ে মোটা মোটা ঘাম গাল গড়িয়ে গ্রীবাদেশে আছড়ে পড়ছে। হাফ ছেড়ে কুঁজো হয়ে দাঁড়িয়ে আবারও স্কোপে চোখ রাখলো। রাজ্য কিছু সময় অতিবাহিত হবার পর একটা জানালা বরাবর রাইফেল তাক করতেই ঘটে গেল শরীরহীন ধরানো মর্মান্তিক এক ঘটনা। চোখে মুখে কালো কাপড়ে আবৃত এক লোক একজন কিশোরী মেয়ের গলা চেপে ধরে আছে। মেয়েটি নিজেকে বাঁচানোর জন্য প্রাণপণ চেষ্টা করে যাচ্ছে, কিন্তু লোকটার শক্তির সাথে কোনোভাবেই মেয়েটি কুলাতে পারছে না। মুহূর্তে মেয়েটি জিভ বেরিয়ে এলো। রাজ্য এই ঘটনা সহ্য করতে না পেরে দ্বিধাদ্বন্দ্বের মধ্যে পড়ে ট্রিগার চাপলো। মুহূর্তে বিকট শব্দে একটা গুলি বন্দুকের নল থেকে বেরিয়ে প্রবল বেগে আঘাত হানলো ওপাশের জানালার গ্রিলে। গুলির শব্দ হতেই আগন্তুক লোকটি মেয়েটিকে সজোরে ধাক্কা দিয়ে মেঝেতে ফেলে পালিয়ে গেল। এই প্রথম রাজ্য তার টার্গেট মিস করেছে ভাবতেই নিজের উপর নিজের রাগ চটে গেল। টার্গেট মিস হয়ে গেল সুইটার। হঠাৎই নির্জন ছাদে ব্যারিটোন ভয়েসে এমন কথা শুনে থমকে দাঁড়ালো রাজ্য। পেছনে ফিরে অদ্ভুত সৌন্দর্যের সেই পুরুষকে দেখে কোনো কথার উত্তর না দিয়ে রাইফেলসের পার্টসগুলো দ্রুত হাতে খুলে ব্যাগে ভরতে উদ্যত হলো। টার্গেট বরাবর বুলেট শুট করতে চাইলে মনে কোনো দ্বিধাদ্বন্দ্ব না রেখে তাকে আমি মেরেই ফেলবো। এই টার্গেট নিয়ে গুলি ছুটতে হবে ডার্লিং। দ্বিতীয়বার যুবকটির মুখে এমন হেয়ালি কথা শুনে রাজ্যের মাথায় রাগ কিলবিল করে উঠল। এই মুহূর্তে লোকটির এমন গায়ে পড়া ভাব তার মোটেও পছন্দ হচ্ছে না। তার মধ্যে লোকটি দেখতেও সন্দেহজনক। লোকটার চিন্তা মন থেকে সরিয়ে নিজের সবকিছু গুছিয়ে ছাদ ত্যাগ করার উদ্দেশ্যে পা বাড়াতে যুবরাজ পথ আগলে দাঁড়িয়ে আবেশ মেশানো কণ্ঠে বলে উঠল, কতক্ষণ ধরে একা একা বকবক করে যাচ্ছি, অ্যাভয়েড করছো কেন? রাজ্য এবার তরতর করে বেড়ে যাওয়া রাগকে কন্ট্রোল করতে না পেরে বুক বরাবর এক কঠিন পাঞ্চ মেরে দাঁতে দাঁত পিষে বলে উঠল, আমি কবেকার সুইটার্ট আপনার কঠিন সিচুয়েশনে বকবক করে মাথা খারাপ করে দিচ্ছেন। ঘুষির মাত্রা এতই সজোরে ছিল যে অন্য কেউ হলে পেছনের দিকে 2 হাত জায়গা সরে যেত, কিন্তু যুবরাজ ঠাই সেই জায়গাতেই শক্ত অবস্থানে মুখে হাসি ঝুলিয়ে দাঁড়িয়ে রইল। কোনো প্রকার ব্যথাও যেন সে অনুভব করেনি। তাকে দেখে এমনটাই মনে হলো রাজ্যের। এই মুহূর্তে এই সাংঘাতিক ছেলেটিকে নিয়ে তার ভাববার মোটেও সময় নেই। হাত ঘড়িতে সময় দেখে কানে থাকা ব্লুটুথ ডিভাইস ক্লিক করে ওপাশের ব্যক্তির উদ্দেশ্যে তেজি কণ্ঠে বলে উঠল, প্লিজ কভার দ্যাট হোটেল, দ্য ক্রিমিনাল ইজ ট্রাইং টু এসকেপ। কথাগুলো বলে যুবরাজের চোখে চোখ রেখে কঠিন কণ্ঠে বলে উঠল, মুভ। যুবরাজ মুচকি হেসে গভীর দৃষ্টিতে এমনভাবে রাজ্যের দিকে তাকিয়ে আছে যেন পৃথিবীর কোনো বিষয়ে তার কোনো খেয়াল নেই। রাজ্য যুবরাজের এমন বেহুদা অবস্থা দেখে নিজেই পাশ কাটিয়ে চলে যেতে যেতে বলে উঠল, শেপলেস। মেয়েটি তোকে নির্লজ্জ খেতে ভূষিত করে চলে গিয়েছে। হুশে আয় ডুড। হঠাৎই রাইফার কণ্ঠে হুঁশ ফিরল যুবরাজের। রাজ্যের ঘুষি মারার স্থানে হাত বুলিয়ে পিছল হেসে যুবরাজ বলে উঠল, বউ তো দেখছি আমার থেকে আরো 2 ধাপ উপরে। আই লাইক ইট। মেয়ে কিন্তু পুলিশের স্পেশাল ফোর্স, ভস্য করে দেবে তোকে। কথাটা বলেই রেলিং ধরে নিচের রাস্তার দিকে অনুসন্ধানে নজরে তাকালো রাইফ। আমি ভস্য হতে চাই। সাবলীল স্বীকারোক্তি যুবরাজের। রাইফ তার প্রখর দৃষ্টি যুবরাজের দিকে নিবদ্ধ করে বলে উঠল, নিজের সর্বনাশ তাহলে ডেকে আনতে চাইছিস? যুবরাজ কিছুক্ষণ মৌন থেকে ফুস করে শ্বাস ছেড়ে গমগমে কণ্ঠে বলে উঠল, মানুষের সর্বনাশ করে বেড়ালে নিজের সর্বনাশও একদিন হবে, এটাই ন্যাচারাল। এত নিখুঁত হিসেব কষে কি জীবন চলবে? রায়াব বুঝতে পারল যুবরাজ কঠিনভাবে কট খেয়েছে এই মেয়ের মনের আঙিনায়। এই পথ থেকে সরে আসতে হলে যে কোনো একজনকে জীবনের দ্য এন্ড মেনে নিতে হবে, কারণ যে জিনিস যুবরাজের মনে ধরেছে সে সেটা আদায় করেই ছাড়বে। আর জেনে শুনে একজন ক্রিমিনালকে কোনো মেয়েই সাদরে গ্রহণ করবে না। রায়াফের ভাবনার ভাটা পড়ল যুবরাজের ভরাট কণ্ঠে। চলো আমার সুইটিকে হেল্প করি। বলেই কিটকিটিয়ে হেসে উঠল যুবরাজ।
রায়াফ অবাক হয়ে জানতে চাইল কিভাবে। সুইটি যাকে খুঁজছে সে আমার শিকার। একজন আদর্শ স্বামীর কর্তব্য কি জানিস? বউয়ের কাজ সহজ করে দেয়া। আই উইল কিল হিম। কথাগুলো বলেই হো হো শব্দে হেসে উঠল যুবরাজ। যুবরাজের ভয়ানক সেই হাসি শো শো শব্দে বয়ে চলা বাতাসে বাড়ি খেয়ে ভয়ঙ্কর এক আলোড়ন সৃষ্টি করলো পুরো ছাদ জুড়ে। যুবরাজের এই হাসির মানে রায়াব জানে। নিজের কাঁধের ব্যাগ থেকে ট্যাব বের করে অনেকগুলো ছবির ভেতর থেকে একটা ছবি বের করে তার উপর লাল রঙের ক্রস সাইন আঁকলো এবং মনে মনে বলে উঠল, আজকে তুই শেষ বাস্টার্ড। অন্ধকার কক্ষে ইজি চেয়ারে চোখ বুজে শুয়ে শুয়ে বিভিন্ন ভাবনা ভেবে চলেছেন সাদাফ শাহির। নবনীতার বড় বড় মায়াবী চোখের পাপড়ি ঝাপটানোর মুহূর্ত তাকে আজও রোমান্চিত করে। মৃত্যুর পূর্ব মুহূর্তে নবনীতা সাদাফ শাহিরের হাত ধরে বহু কষ্টে ভেঙে ভেঙে বলেছিলেন, আমার ছেলে যেন কারো ক্ষতি করতে না পারে, ও যেন মানুষের মতো মানুষ হয়। কথা দাও তুমি আমার ছেলেকে যোগ্য মানুষ হিসেবে গড়ে তুলবে। যুবরাজ যেন মায়ের অভাবে আর 5টা ছেলে মেয়ের মতো নষ্ট না হয়। নবনীতার মৃত্যু পূর্বে ছেলের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত সেই করুণ আকুতি আজও সাদাফ শাহিরের কানে বাজে। তিনি দুঃস্বপ্নেও ভাবেননি তার ছেলে একজন খুনি হবে। ছেলেকে সঠিকভাবে মানুষ করতে না পারার ব্যর্থতা শান্তি নিদ্রা যাপন পর্যন্ত করতে দেয় না সাদাফ শাহিরকে। ভাইয়া ঘুমাচ্ছ? সামিনার মৃদু কণ্ঠের প্রশ্নে চোখ মেলে তাকালেন সাদাফ শাহির। চেয়ারে হেলান দিয়ে রাখা মাথা তুলে হাঁটুতে ভর দিয়ে ধীরে ধীরে উঠে দাঁড়ালেন। এরপর বোনের দিকে করুণ দৃষ্টি পেতে প্রশ্ন বাঞ্ছুরে বলে উঠলেন, আমার ছেলে মানুষের জীবন কেড়ে নেয়, এটা তুই কবে থেকে জানতিস? বড় ভাইয়ের মুখে এমন প্রশ্ন শুনে ভয়ে কেঁপে ওঠেন সামিনা। যেই সত্য এতগুলো দিন তিনি চেপে এসেছেন সেটা তার ভাই কিভাবে উন্মোচন করলেন? বিশালাকার হোটেলটি চারিপাশে পুলিশ আর পুলিশের স্পেশাল ফোর্স সোয়াটের দখলে। সোয়াট হচ্ছে পুলিশের এমন একটি সংস্থা যারা সমস্ত কঠিন সিচুয়েশন দক্ষ হাতে হ্যান্ডেল করার জন্য উচ্চ প্রশিক্ষণ প্রাপ্ত হন। সোয়াটের সদস্যরা সবসময় ভারী অস্ত্র বহন করেন এবং এমন সব ক্রিমিনাল তারা অ্যারেস্ট করতে সক্ষম হন যারা সাধারণ পুলিশের ধরাছোঁয়ার বাইরে। গোয়েন্দাগিরি থেকে শুরু করে ক্রিমিনাল কিলিং সমস্তটাই দক্ষ হাতে সামলান সোয়াটের সদস্য। রাজ্য অ্যানি সহ তাদের 10 জনের একটা টিম, কেউ লিফট ধরে কেউ সিঁড়ি বেয়ে 8 তলার উদ্দেশ্যে দৌড়ে চলেছে। হোটেলে অবস্থানরত কাউকে নিচে নামতে দেওয়া হয়নি, এমনকি প্রত্যেকের রুমে চলছে কঠিন সার্চিং মিশন। 8 তলার নির্দিষ্ট রুমে এসে একটি মেয়েকে অচেতন অবস্থায় ফ্লোরে পড়ে থাকতে দেখে অ্যানি দৌড়ে মেয়েটির কাছে চলে যায়। রিভলভার হাতে সকলে সজাগ দৃষ্টিতে চারিপাশে চোখ বুলিয়ে সন্দেহজনক কিছুই খুঁজে পেল না। মেয়েটির পালস চেক করে শক্ত কণ্ঠে সহযোগীদের উদ্দেশ্যে অ্যানি বলে উঠল, ভিকটিমের পালস রেট খুব কম, এমার্জেন্সি হসপিটাল শিফট করার ব্যবস্থা করুন প্লিজ। পুলিশের 4 জন সহকারী মেয়েটিকে ধরে লিফটে করে দ্রুতই পাশেই অবস্থানরত হসপিটালে নিয়ে চলে গেল। রাজ্য চারিপাশে চোখ বুলিয়ে জানালার সাথে লেগে থাকা ভোঁতা বুলেট টেনে বের করে হাতে নিয়ে চারিপাশে আরেকবার চোখ বোলালো। পুরো রুম চকচকে ক্লিন, কোথাও কোনো কিছু এলোমেলো অবস্থায় নেই। রাজ্য ভেবেই পাচ্ছেন এই অল্প বয়সী মেয়েটা এখানে কি করছে, আর তাকে কেউ খুনি বা করতে চাইবে কেন। টানা 2 ঘন্টার তল্লাশি চালিয়েও কিছু পাওয়া গেল না হোটেলটিতে। আর রিসেপশনিস্টের কাছ থেকে জানা যায় মেয়েটার নাম রোহিতা চৌধুরী। সে নিজে এই হোটেলটিতে 2 দিনের জন্য বুক করেছে। মেয়েটির কন্ট্যাক্ট নাম্বার ছাড়া আর কোনো ইনফরমেশন তাদের কাছে নেই। রাজ্য রিসেপশনিস্টের কাছ থেকে নাম্বারটা নিয়ে তার টিম মেম্বার নিয়ে চলে গেল হসপিটালের উদ্দেশ্যে। রাজ্যকে অ্যানি আশ্চর্যের সুরে প্রশ্ন করল, তোর অবাক লাগছে না? এইটুকু একটা মেয়ে এত দামি একটি হোটেলে 2 রাতের জন্য রুম বুক করেছে। অবাক তো লাগছেই। এখন সব প্রশ্নের উত্তর এই মেয়েটাই দিতে পারবে। সে কেন এই রুম বুক করেছে, আর এই অজ্ঞাত লোকটাই বা কে, আর কি জন্য তাকে মারতে চাইছে? তার আগে মেয়েটার পরিবারের সাথে দেখা করা প্রয়োজন। চলছে শ্রাবণ মাস। যখন তখন আকাশ কালো মেঘে তলিয়ে ঝুপঝুপিয়ে নেমে আসছে শ্রাবণের ধারা। আজকের আকাশটা গত কয়েকদিনের তুলনায় অত্যাধিক কালো। দিনের আলোতেও মনে হচ্ছে যেন ঘুটঘুটে কালো সন্ধ্যা ঘনিয়ে এসেছে। মাঝে মাঝে বিদ্যুৎ চমকানোর আলোয় কিছুটা ঝলমলে হলেও সবকিছু কেমন যেন ভুতুরে ঠেকছে। এরকম বৈরী আবহাওয়া একটা নির্জন অন্ধকার কক্ষে একের পর এক মদের বোতল খালি করে চলেছে অজ্ঞাত এক লোক। লোকটির ঢকঢক করে বোতল সাবার করা দেখে মনে হচ্ছে সে বহু দিনের তৃষ্ণার্ত। দুনিয়াবি কোনো বিষয়ে যেন তার কোনো খেয়াল নেই। মদ পান করাই যেন তার এই মুহূর্তের মুখ্য উদ্দেশ্য হয়ে দাঁড়িয়েছে। মদের নেশায় যখন সে চুর হয়ে আছে তখন সন্ধ্যা গড়িয়ে রাতের আগমন হচ্ছে। এমন সময় পুরো দুনিয়া কাঁপিয়ে ঝরঝর শব্দে মোটা মোটা বড় বড় বৃষ্টির ফোঁটা প্রবল বেগে আছড়ে পড়ল ধরণীতে। পকেটে থাকা বাটন মোবাইল ফোনটি
বের করে লোকটি সময় দেখে নিল। সময় সন্ধ্যা 7:15। লোকটি ঘুম ঘুম আধো খোলা চোখে মাথা উঁচিয়ে বাইরের দিকে দৃষ্টি মেলল। গুড়গুড় শব্দে ঝরে যাওয়া ভারী বর্ষণের দিকে তাকিয়ে লোকটি অস্ফুট স্বরে বিশ্রী ভাষায় বলে উঠল, সেই একটা মাল ছিল মেয়েটি। একবার বিছানায় তুলতে পারলেই শরীর মন দুটো জুড়িয়ে যেত। শালি কোনোভাবেই প্রস্তাবে রাজি হলো না। কোনো মতে বিছানা পর্যন্ত নিয়ে ভিডিও করতে পারলেই নিহাল চৌধুরীর থেকে যখন তখন কারি কারি টাকা হাতানো যেত। শালি আমার ভালোবাসার অভিনয় ধরে ফেলে হোটেল থেকে চলে যেতে চাইল। যেই তাকে দুনিয়া থেকে সরিয়ে দিতে চাইলাম, অমনি কোন মদত এসে গুলি করে দিল, মুডটাই নষ্ট করে দিল। ধ্যাত। লোকটি ধীরে ধীরে কথাগুলো বলতে বলতে আবারও ঘুমে তলিয়ে গেল। কতক্ষণ সেভাবে ঘুমিয়ে রইল সে নিজেও জানে না। কিছুক্ষণ অতিবাহিত হতেই খুব কাছে বিকট শব্দে বজ্রপাত হলো। বজ্রপাতের শব্দে আর চোখ ঝলসানো আলোয় লোকটির ঘুম ছুটে গেল। কোনো মতে চোখ মেলে উঠে বসে বাইরের দিকে নজর দিল। আধখোলা দরজার কাছে ছায়ামূর্তির মতো কিছু একটা দেখে লোকটি কাঠের পাতানো চৌকি থেকে ঢুলু ঢুলু শরীরে উঠে দাঁড়ালো। এরপর কোমরে গুজে রাখা পিস্তল বের করে বলে উঠল, কে ওখানে? সামনে আয় শালা। দূরে দাঁড়িয়ে লুকোছুপি খেলে আমার পছন্দ না। কথাগুলো বলতে বলতে কিছুর সাথে উষ্ঠা খেয়ে মেঝেতে এলোমেলো হয়ে লুটিয়ে পড়ল। এরপর চৌকির পা ধরে কোনো মতে উঠে দাঁড়িয়ে নেশাক্ত চোখে আবারও দরজার দিকে দৃষ্টি দিল। সাথে সাথে ঘর আলোকিত হয়ে বিদ্যুৎ চমকে উঠল। সেই আলোয় বিশালাকার বলিষ্ঠ এক ছায়া মানব তার দৃষ্টি গত হলো। এবার লোকটি ভয় পেল। এক হাতে পিস্তল, অন্য হাতে চাকু ধরে বলে উঠল, সামনে এসে বাহাদুরি দেখা শালা। সাহস থাকলে চেহারা দেখা। বৃষ্টি আর বাতাসের দাপটে দরজায় দাঁড়িয়ে থাকা যুবকের লম্বা কালো রঙের পাতলা ট্রেঞ্চ কোটটি এলোপাতারি ওড়াউড়ি করছে, যা দেখে মনে হচ্ছে কোনো অশরীরই বৃষ্টি বাতাসে জলকেলি করছে। হঠাৎই হো হো শব্দে হেসে উঠল যুবক। তার ভয়ঙ্কর হাসি এই ঘন বর্ষণের রাতকে আরো ভয়াবহ করে তুলল নিমিষেই। মাতাল লোকটি এবার অনেকটাই ভয় পেয়ে ঘেমে উঠল। এমন মেঘলা বৃষ্টি বাদল ঠান্ডা পরিবেশে তার শরীর ঘেমে একাকার হয়ে গেল। লোকটি গায়ে শার্ট প্যান্টের পকেট হাতড়ে গ্যাস লাইট খোঁজার চেষ্টা করলো, কিন্তু সে গ্যাস লাইটারটি কোথাও খুঁজে পেল না। দরজায় দাঁড়িয়ে থাকা যুবক পিছনে দুই হাত মুড়িয়ে ধীরে ধীরে লোকটির সামনে এসে দাঁড়ালো। এরপর গমগমে হুঙ্কার ছেড়ে বলে উঠল, আমাকে গুলি করে মারতে চেয়েছিলি কেন? লোকটি যেন এবার ধরাশায়ী হয়ে গেল। মুখের জবান হারিয়ে গেল। ভয়ে গলা শুকিয়ে কাঠ হয়ে পিপাসায় অস্থির হয়ে উঠল। যুবক যত কাছে এগোয় লোকটি ততই পিছিয়ে যায়। এরকম পিছাতে পিছাতে আধা ভাঙা কাঠের চৌকির সাথে ধাক্কা খেয়ে বিছানায় পড়ে যায়। দ্বিতীয়বার বিদ্যুৎ চমকাতে লোকটির কাছে জমতুল্য মানুষটির চেহারা পরিষ্কার হয়ে যায়। সে বিছানায় গুটিসুটি মেরে বলে উঠে, আমাকে মাফ করে দিন সাহেব। আমি ইচ্ছা করে আপনাকে খুন করতে চাইনি। আমাকে টাকা দিয়ে বলা হয়েছে আপনাকে খুন করতে। ব্যক্তিগতভাবে আপনার সাথে আমার কোনো শত্রুতা নেই যুবরাজ সাহেব। লোকটির এমন করুণ আকুতি দেখে যুবরাজ হা হা শব্দ তুলে হেসে উঠল। চারিপাশে বজ্রপাতের বিকট শব্দ আর যুবরাজের এমন ভয়ঙ্কর হাসি সব মিলিয়ে দম বন্ধকর পরিস্থিতি মনে হলো লোকটির কাছে। যুবরাজ বিছানার উপর পা তুলে লোকটির হাতে সজোরে পা চেপে জিজ্ঞাসা করল, হোটেলে মেয়েটিকে কেন মারতে চেয়েছিলি? এইটুকুন মেয়ের সাথে তোর কিসের শত্রুতা? সব সত্যি না বললে এমন শাস্তি দিয়ে মারবো কুকুর শিয়ালো আতঙ্কে তোর লাশে মুখ দিবে না। বলেই যুবরাজ হাতে থাকা চাইনিজ কুড়াল উঁচিয়ে লোকটির চোখ বরাবর কোপ উঠালো। ভয়ে লোকটি চিৎকার করে বলে উঠল, বলছি, সব সত্যি বলছি। আমাকে এভাবে মারবেন না সাহেব। আমি সব সত্যি বলে দেবো আপনাকে। তার আগে বলুন, সব খুলে বলে আমাকে যেতে দেবেন। যুবরাজ তার মাথার এলোমেলো চুলগুলো একটা ইলাস্টিকের সহিত বাঁধতে বাঁধতে বলে উঠল, তোর গল্প যদি আমার মন ছুঁয়ে যায় তাহলে পুরস্কার সমেত তোকে ছেড়ে দিব, কিন্তু যদি একটাও মিথ্যে বলেছিস তাহলে। বলেই লোকটির চুলের ঝুঁটি টেনে ধরে বলে উঠল, মগজ সহ চুল তুলে নেব। এদিকে চুলের ব্যথায় লোকটি কাতরাতে কাতরাতে বলে উঠল, কিছু লুকোবো না সাহেব, সব বলবো, মায়ের দুধের কসম। যুবরাজ পাশে পড়ে থাকা ভাঙা চেয়ার টেনে বসতে বসতে বলে উঠল, গল্প স্টার্ট কর। এমনভাবে রসিয়ে রসিয়ে বলবি যাতে আমার মজা লাগে, ঠিক আছে? লোকটি বিছানা থেকে উঠে যুবরাজের পায়ের কাছে গিয়ে বসে পড়ে। এরপর চোখে মুখের ঘাম মুছে বলতে শুরু করে, মেয়েটি অনেক বড় কোটিপতির মেয়ে। মেয়েটি তার কলেজের এক ছেলেকে পছন্দ করে, এটা আমি জেনে যাই।
সেই ছেলের নাম করে আমি মেয়েটির ব্যাগে প্রতিদিন চিঠি লিখে মেয়েটিকে পাঠিয়েছি। ছেলেটির নাম করে ওকে আমি চিঠি বলেছি আমাকে পেতে হলে ওই হোটেলে 2 রাত কাটাতে হবে আমার সঙ্গে, না হলে আমি ওর সাথে রিলেশনে যাব না। মেয়েটি ছেলেটির প্রেমে এতটাই অন্ধ হয়ে গেছিল যে সে এই প্রস্তাবে রাজি হয়ে যায়। মেয়েটি যখন হোটেলে ওঠে তখন আমি মেয়েটির সামনে যাই এবং মুখ ঢেকে রাখি। মেয়েটি আমি শারীরিক সম্পর্ক করার জন্য জোর করতে সে আমার চেহারা দেখে ফেলে এবং সাথে সাথে আমাকে চড় মেরে দেয়। চড় খেয়ে আমার মাথায় খুন চেপে যায় আর আমি তার গলা টিপে ধরি। কিন্তু বিশ্বাস করুন সাহেব, রোহিতা চৌধুরীকে খুন করার আগে আমার কোনো ইচ্ছা ছিল না। আমি শুধু ওকে ভোগ করে ভিডিও বানাতে চেয়েছিলাম। কথাগুলো বলে লোকটি যুবরাজের মুখভাব বোঝার জন্য উপরে চোখ তুলে তাকায়। যুবরাজ লাইটার দিয়ে একটা সিগারেট ধরিয়ে ফুঁক মেরে ধোঁয়া উড়িয়ে সেই ধোঁয়ার দিকে তাকিয়ে বলে ওঠে, তোকে যে গুলি করেছে সে আমার জান, কিন্তু জানের আলাপ পরে। আগে বল, রুহিতা চৌধুরী যেই ছেলেকে পছন্দ করত সেই ছেলে কোথায়? কারণ ছেলেটির সাথে তার প্রতিদিন দেখা হলে মেয়েটি তোর নোংরা ফাঁদে এভাবে পা দেবার কথা না। লোকটি ডানে বামে তাকিয়ে ভীত কণ্ঠে যুবরাজের পা জড়িয়ে ধরে বলে উঠল, আমার চিঠি রাখার ব্যাপারটা ছেলেটা দেখে ফেলেছিল। শুধু তাই নয়, আমাকে ঘুষি মেরে শোষিয়ে সালা 2 দিনের পোলাপান, তাই চিরতরে ঘুম পাড়িয়ে ড্রেনে ফেলে দিয়েছি। এবার যুবরাজের চোয়াল শক্ত হয়ে হাত মুষ্টিবদ্ধ হয়ে এলো। দ্রুত সিগারেট ফুঁকে জ্বলন্ত ফিল্টার লোকটির ঠোঁটে চেপে ধরল। এরপর গর্জে বলে উঠল, তোর গল্প আমার পছন্দ হয়নি। তুই আমাকে খুশি করতে ব্যর্থ হয়েছিস। আর যেই ব্যক্তি যুবরাজ শাহিরকে খুশি করতে ব্যর্থ হয় সে এই পৃথিবীতে বেঁচে থাকার অধিকার হারায়। শুধু তাই নয়, তুই আমাকে অনেকভাবে অখুশি করেছিস। প্রথমত আমাকে গুলি করে মারতে চেয়েছিস, এরপর একটা নিরপরাধ ছেলেকে মেরেই ফেলেছিস, সাথে একটা মেয়েকে ব্যবহার করে টাকা কামাতে চেয়েছিস। আর সবচেয়ে অখুশি যেটা করেছিস সেটা হলো আমার জান তোকে গুলি করে ব্যর্থ হয়ে মন খারাপ করেছে। তার মন খারাপ দেখে আমার হৃদয়ে রক্তক্ষরণ হয়েছে। তুই বিশাল মাপের অপরাধী। তুই এই সুন্দর পৃথিবীতে বেঁচে থাকার অধিকার হারিয়েছিস তোতলা মামুন। তোতলা মামুন যুবরাজের পা ধরে হাউমাউ করে কেঁদে বলে উঠল, শেষবারের মতন ক্ষমা করে দিন স্যার। আমি শেষ চাই পুলিশের কাছে গিয়ে ধরা দেব, আমার সকল খারাপ কাজের দোষ স্বীকার করে আত্মসমর্পণ করব। দয়া করে আমাকে মারবেন না, আমি ভুল করেছি, আমাকে বাঁচতে দিন। যুবরাজ লোকটির চোখ বরাবর চাইনিজ কুড়াল দিয়ে এক কোপ বসিয়ে বলে ওঠে, তোকে বাঁচিয়ে রাখার মোড়ই নষ্ট হয়ে গেছে আমার। তোকে এমনভাবে মারবো যে তোর লাশের অস্তিত্ব পর্যন্ত কেউ খুঁজে পাবে না। মুহূর্তে ছোট খুপড়ি ঘরটি চিৎকার আর আর্তনাদে ভরে গেল। সাথে পাল্লা দিয়ে বেড়ে চলল বৃষ্টি আর মেঘের গর্জন। নির্জন কক্ষের ভারী গোঙানি মিশ্রিত আর্তনাদ কারো কানেই পৌঁছালো না এই গভীর রাতে। মিনিট 20 পরে যুবরাজ ছাতা মাথায় ঘর থেকে বেরিয়ে তার সহযোগীদের বলে উঠল, আমার কাজ শেষ। আবর্জনা এমনভাবে সাফ করবে যেন কিছুই হয়নি এখানে। যুবরাজ গাড়ি স্টার্ট দিতে বিকট শব্দে আগুন জ্বলে উঠল ছোট্ট ও কাঠের আর চাটায়ের তৈরি আধভাঙা পুরাতন বাড়িটি। যুবরাজ লেশমাত্মক হেসে গাড়ি স্টার্ট দিয়ে বলে উঠল, সেনোরিটা। বাইরে ঝুপঝুপ বৃষ্টির ঠান্ডা বাতাসে গায়ে কাঁথা মুড়ি গভীর ঘুমে পাড়ি জমিয়েছে রাজ্য। হঠাৎই মৃদু পিঁপড়ের কামড়ের মতো ব্যথায় আউট শব্দ করে ঘুমিয়ে উঠল সে। কিন্তু চোখ মেলা সাধ্য হলো না। চোখের পাতাদ্বয় ক্রমশ ভারী হয়ে সেটে রইল। শুধু গভীর ঘুমে তলানির আগে মনে হলো কোনো ঠান্ডা শরীর তাকে চাপটে ধরে আছে, যার ঠান্ডা বরফ হাত দুটো রাজ্যের মেধহীন পেটে বিচরণ করছে। শরীর অজানা শিহরণে শিহরিত হচ্ছে। আবেশে কোলবালিশ জড়িয়ে ধরতে মনে হলো এখানে তুলোর তৈরি বালিশের পরিবর্তে শক্তপোক্ত দৈত্য শুয়ে আছে, যা তাকে উষ্ণ স্পর্শে বিরক্ত করে চলছে বারবার। সুন্দর এক স্বপ্নে হারিয়ে শুয়ে থাকা দৈত্যকে আষ্টেপৃষ্ঠে জড়িয়ে গভীর ঘুমে আচ্ছন্ন হয়ে গেল রাজ্য। ভোর রাতের দিকে বৃষ্টির তেজ কমে গিয়ে ইলশেগুড়ি বৃষ্টি পড়েই যাচ্ছে। আকাশ হালকা মেঘে ঢাকা পড়ার কারণে পূব আকাশে সূর্যিটা টকটকে লাল আভা ছড়াতে ব্যর্থ হয়েছে। নেই কোনো পাখির কিচিরমিচির শব্দ। চারিপাশ নিস্তব্ধ নীরব। হঠাৎ সকল নিস্তব্ধতা ভেদ করে রাজ্যের মোবাইলের অ্যালার্মটা মৃদু শব্দে বেজে উঠল। অ্যালার্মের শব্দে গভীর ঘুমে মজে থাকা রাজ্য কিছুটা বিরক্ত হয়ে চোখ মুখ কুঁচকে কাঁথার নিচে ঢুকে পড়ল।
অ্যালার্ম বন্ধ হয়ে গেলে আবারও আরাম নিদ্রায় ডুব দিল সে, কিন্তু বেহা অ্যালার্ম দ্বিতীয় দফায় সুর তুলল। কাঁথার নিচ থেকে হাত বের করে বালিশের চারিপাশ হাতড়ে কোথাও ফোন না পেয়ে ঢুলুঢুলু শরীরে উঠে বসলো। এরপর চোখ বন্ধ করেই সারা বিছানাময় মোবাইলে তল্লাশি চালালো, কিন্তু মোবাইল নামক যন্ত্রটি বিছানার কোথাও নেই। এবার বন্ধ চোখে এর রাগ চটে গেল রাজ্যের। একে তো কোনোভাবেই সে চোখ খুলতে পারছে না, তার মধ্যে মোবাইল অ্যালার্ম বেজেই যাচ্ছে, সেটাও বন্ধ করতে পারছে না। কিছুক্ষণ নিজের দায়িত্ব পালন করে নিজে নিজে বন্ধ হয়ে গেল অ্যালার্মখানা। বিছানায় হেলান দিয়ে রাজ্য চোখ বন্ধ করে বসে রইল। হঠাৎই রাজ্যের মা মিসেস তনুজা চৌধুরী রাজ্যের কক্ষে এসে ডেকে উঠলেন। কি রে বাবা, এভাবে ঘুমাচ্ছিস কেন? আজ ডিউটি নেই তোর? রাজ্য কোনো সারা শব্দ না করলে তনুজা রাজ্যের গায়ে হালকা চাপড় মেরে ডেকে উঠলেন। কি রে মেয়ে, এভাবে বসে বসে ঘুমাচ্ছিস কেন? এবার একটু নড়ে চড়ে উঠল রাজ্য। বহু কষ্টে পিটপিট করে চোখ খুলে আবারও বন্ধ করে অস্ফুট স্বরে বলে উঠল। কিছুতেই চোখ খুলতে পারছি না মা, ঘুমে পড়ে যাচ্ছি, মনে হচ্ছে শরীরে কোনো শক্তি অবশিষ্ট নেই। মেয়ের কথায় ঘাবড়ে গেলেন তনুজা চৌধুরী। রাজ্যের সার্ভিস জীবনের এই 2 বছরে তিনি কখনোই মেয়েকে এভাবে ঘুমাতে দেখেননি। ডিউটির ক্ষেত্রে রাজ্য খুবই চটপটে আর অনেস্ট, তবে আজ কি এমন হলো? মেয়ে কি কঠিন ব্যাধিতে আক্রান্ত? মিসেস তনুজা রাজ্যের গায়ের কাঁথা টেনে সরিয়ে গালে কপালে হাত ছুঁয়ে বলে ওঠেন। দেখি জ্বরটার হয়েছে কি না। তনুজা শরীর হাতড়ে জ্বরের কোনো আভাস পেলেন না। রাজ্যের গা থেকে হাত সরিয়ে মিসেস তনুজা কপাল কুঁচকে নিজে নিজেই বলে উঠলেন। শরীরের টেম্পারেচার একদম স্বাভাবিক, তাহলে এমন দুর্বল হবার কারণ কি? মিসেস তনুজা কোমরে হাত রেখে কিছুক্ষণ চুপ হয়ে দাঁড়িয়ে রইলেন। এরপর রাজ্যকে টেনে বিছানা থেকে নামাতে নামাতে উদ্বিগ্ন হয়ে বলে উঠলেন। একটা লম্বা শাওয়ার নে, তাহলে ভালো লাগবে। দিন রাত প্রচুর ধকল যায়, এই জন্য বোধ হয় এমন লাগছে। আর অফিসে গিয়ে কয়েকদিনের জন্য ছুটি নিবি আজকে। আমার মনে হয় একটু রেস্ট প্রয়োজন তোর। কথাগুলো বলতে বলতে রাজ্যকে টেনে ওয়াশরুমে নিয়ে শাওয়ার ছেড়ে দিয়ে বেরিয়ে এলেন তিনি। বৃষ্টির মতো ঝরঝর করে ঝর্ণা থেকে মিহি মিহি পানির ধারা রাজ্যকে ভিজিয়ে দিচ্ছে নির্দ্বিধায়। হঠাৎই উষ্ণ জল রাজ্যের গলার নিচে জ্বলুনি সৃষ্টি করলো। সেই জ্বালা নিউরনে পৌঁছানো মাত্র মুহূর্তেই চোখ মেলে তাকালো রাজ্য। শুধু গলার নিচে নয়, কাঁধে, বাহুতে, পেটেও সমানভাবে জ্বলে যাচ্ছে। ঘাড় ঘুরিয়ে ডানে বামে তাকাতে ফর্সা হাতগুলোতে লালচে ছোট ছোট দাগ নজরে এলো। ওয়াশরুমের বড় আয়নাটায় নজর রাখতেই গলার নিচে আর পেটে অসংখ্য দাগের উপস্থিতি পাওয়া গেল। মাথায় চাপ প্রয়োগ করে বিগত দিনগুলো ডিউটির সময়কার কাজ চিন্তা করলো রাজ্য। না, শরীরে ব্যথা লাগার মতো কোনো কাজ তো আমি করিনি, তাহলে এই দাগ কিসের? হঠাৎই রাতে দেখা স্বপ্নের কথা মাথাচাড়া দিয়ে উঠল রাজ্যের মনে। ধবধবে ফর্সা টসটসে লাল ঠোঁটওয়ালা সুঠামদেহী এক রাজকুমার এসেছিল তার স্বপ্নে, যার বাহুডোরে পরম মমতায় বন্দী ছিল রাজ্য। সে রাজকুমার রাজ্যের কানে কানে ফিসফিস করে আবেশ জড়ানো আদুরে কণ্ঠে গভীর চুমু দিতে দিতে বলেছিল, তোমাকে আমি দখল করব, কারণ রাজকুমারের কাজই হচ্ছে রাজ্য দখল করা। সেই মাদকতা মিশ্রিত কণ্ঠে কি ছিল রাজ্য জানে না। সেও গলা জড়িয়ে ধরে রাজকুমারের উষ্ণ ঠোঁটে ঠোঁট ছুঁয়েছিল, আর সেই সুযোগে রাজকুমার উম্মাদের মতো ভোগ করেছে তার ওষ্ঠদয়। হঠাৎই লজ্জায় রাজ্যের গাল কান গরম হয়ে ধোঁয়া ছুটল। নিজেকে নিজেই ধিক্কার দিয়ে বলে উঠল, ছি, অসভ্য মেয়ে, এইসব চিন্তা ভাবনা করে ঘুমাস তুই? এগুলো কোনো স্বপ্ন হলো? লজ্জায় শরীরের দাগের কথা বেমালুম ভুলে ঝটপট গোসল সেরে বেরিয়ে এলো রাজ্য। রুমে এসে নিজের ড্রেস পাল্টে অফিসের ইউনিফর্ম পরে নিল সে। হেয়ার ড্রায়ার দিয়ে কাঁধ পর্যন্ত ভেজা চুলগুলো শুকিয়ে ছোট বেনি করে খোপার মতো করে ক্লিপ দিয়ে আটকে নিল। নিজেকে আয়নায় ভালোভাবে দেখে মাথার ক্যাপটা হাতে নিয়ে বেরিয়ে এলো নিজের রুম থেকে। সে জানতেই পারল না ওপাশের কেউ একজন তার আগাগোড়া সবটাই দেখে নিল মুগ্ধ নয়নে। হাই তুলতে তুলতে এলোমেলো পায়ে রায়াফ কফি মগ হাতে যুবরাজের রুমে এলো। এসেই দেখতে পেল একটা রাইফেল জানালার দিকে তাক করে সেটার স্কোপে গভীর মনোযোগ দিয়ে কিছু দেখে যাচ্ছে যুবরাজ। কফির মগটা বেডসাইড টেবিলের উপর রেখে রায়াফ অধীর আগ্রহে জানতে চাইল, এত সকালবেলা কার 12টা বাজাচ্ছিস? স্কোপ থেকে দৃষ্টি সরিয়ে রায়াফের সামনে এসে দাঁড়ালো যুবরাজ। উদম গায়ে শুধু একটা 2 কোয়ার্টার হাফ প্যান্ট পরা। সেই হাফ প্যান্টের 2 পকেটে হাত গুজে যুবরাজ স্মিত হেসে বলে উঠল, আমার নিজেরই 12টা বেজে গেছে ব্রো, মানুষের 12টা বাজানোর আর সময় কোথায়। বলেই একটা দীর্ঘশ্বাস ফেলে নিজের ফোন হাতে নিল। সময়ের দিকে নজর দিয়ে ভ্রুকুচকে ফোন বিছানায় ছুঁড়ে মেরে আবারও বলতে শুরু করলো, গুনে গুনে 36টা বিল্ডিং পরে আমার জানের বাসা। আশ্চর্যের বিষয় কি জানিস, আমার জানালা আর জানের জানালা বরাবর। চাইলেই এই জানালা দিয়ে আমি আমার জানকে যখন তখন দেখতে পারি।
রায়েব যুবরাজের কথা শুনে এক আঙ্গুলের সহিত মাথা চুলকে নিজের কফির মগে লম্বা এক চুমুক দিয়ে বলে উঠল, এভাবে একটা মেয়েকে যখন তখন দেখা অন্যায়। মেয়েটা এখনো তোকে ভালোবাসে না, বিষয়টা আরো বেশি অন্যায়ের। নিজের কফির মগটা হাতে নিয়ে তাতে ছোট চুমুক দিয়ে জানালার দিকে তাকিয়ে যুবরাজ শ্লেষমাত্মক হাসল। এরপর ভরাট কণ্ঠে বলে উঠল, পৃথিবীর সকল প্রেমিক পুরুষই অন্যায়কারী। এরা প্রেমেই পড়ে অন্যায় করার জন্য। তুই কোথাও কোনো সাধু প্রেমিক পুরুষ পাবি না, আর আমি সাধু হতে চাইও না। সাধুগিরি আমার ধাঁচে নেই। আমি পৃথিবীর সবচেয়ে অসভ্য অসাধু প্রেমিক পুরুষ হতে চাই। হঠাৎই রায়েফের নজর গেল যুবরাজের গলার নিচে ধবধবে সাদা মাঝারি সাইজের ব্যান্ডেজের দিকে। ব্যান্ডেজটা এমন এক জায়গায় করা যেখানে ড্রাগন স্নেকটি হাঁ করে আছে। ব্যান্ডেজের কারণে সাপের মাথাটি আর দেখা যাচ্ছে না। ব্যান্ডেজে চোখ পড়তেই আঙ্গুল উঁচিয়ে উদ্বিগ্ন হয়ে রায়েফ জিজ্ঞাসা করল, তোতলা মামুন গত রাতে তোকে আঘাত করেছিল? রায়েফের আঙ্গুলির নির্দেশ দেখে যুবরাজ প্রশস্ত হেসে সেই ব্যান্ডেজে হাত বুলালো। এরপর হাসি থামিয়ে বলে উঠল। মস্তিষ্কে যুবরাজের দুষ্টু কথা ধরা দিতেই কফি নাকে মুখে উঠে গেল রায়েফের। কোনো মতে নিজের কাশি থামিয়ে আশ্চর্যের ভঙ্গিতে বলে উঠল, ওই ইনজেকশন তুই আমার থেকে এই আকাম করার জন্য নিয়েছিস? ওকে কিছু করিসনি তো? বেচারা কিন্তু ইনোসেন্ট। যুবরাজ যেন কিছুই হয়নি এমন ভাব নিয়ে কফি চুমুক দিতে দিতে বলে উঠল, সারা রাতভর চুমু দিয়েছি শুধু, আর কিছুই করিনি। অসাধু বলে এতটাও খারাপ নই আমি। চুমু দিয়েছি বলেই কামড়ে দিয়েছে, আর কিছু হলে তো। যুবরাজের কথা শেষ করার আগেই সামিনা প্রবেশ করলো যুবরাজের রুমে। এরপর দ্রুত পায়ে কাছে এসে ফিসফিস করে বলে উঠল, সারা রাত কোথায় ছিলি? ভাইজান তোকে রাতে দুবার এসে খুঁজে না পেয়ে ফিরে চলে গিয়েছে। তোর উপর অনেক রেগে আছে। এখন চল আমার সাথে, ভাইজান ডাইনিং টেবিলে তোকে ডাকছে। হ্যাঙ্গারে থাকা নিজের শার্টটা পরতে পরতে যুবরাজ ভীতি মিশ্রিত কণ্ঠে বলে উঠল, খুব ভয় লাগছে মা, এবারের মতো বাঁচিয়ে নাও, প্রমিস। আর জীবনেও রাতেও কোথাও বের হব না। সন্ধ্যার আগে বাড়ি ফিরে পড়তে বসবো। যুবরাজের পিঠে এক ঘা বসিয়ে সামিনা বলে উঠলেন, ঢং না করে দ্রুত আমার সাথে আয়। ভাইজান কিছু প্রশ্ন করলে হুহাতে উত্তর দিবি। আমি তো আছি, দ্রুত আয়। ডাইনিং টেবিলে বসে বসে সমানে কপালে স্লাইড করে চলেছেন সাদাফ শাহির। ছেলের ভবিষ্যৎ নিয়ে খুবই চিন্তিত তিনি। ভেবেছিলেন শেষ বয়সে এসে ছেলে তার ব্যবসায়ের হাল ধরবে, কিন্তু ছেলে কিসের নেশায় রাত দিন বাইরে বাইরে ছুটে চলে সেটাই তিনি ভেবে পাচ্ছেন না। পাপা আমাকে ডেকেছো? যুবরাজের আকস্মিক ডাকে ধ্যান ভাঙল সাদাফ শাহিরের। সোজা হয়ে বসে যুবরাজের দিকে তাকিয়ে তার সামনের চেয়ারে নির্দেশ করে বলে উঠলেন, বসো এখানে। যুবরাজ চেয়ার টেনে বসতে নিলেই সাদাফ শাহির সামিনাকে উদ্দেশ্য করে বলে উঠলেন, তুই যা এখান থেকে, আমি যুবরাজের সাথে একান্তে একটু কথা বলতে চাই। আসলে ভাইজান। সাদাফ শাহির হাতের ইশারায় সামিনাকে থামিয়ে প্রস্থান করার নির্দেশ দিলেন। যুবরাজের দিকে এক পলক তাকিয়ে সামিনা গুটি গুটি পায়ে স্থান ত্যাগ করলেন। সামিনা চলে যেতে সাদাফ শাহির কঠিন কণ্ঠে যুবরাজকে বলে উঠলেন, গতকাল সারা রাত কোথায় ছিলে? পাপা আমার কাজ ছিল। কি এমন কাজ তোমার যে রাতেও বাড়ি ফেরার সময় হয় না তোমার? পাপা আমি তোমাকে বলতে পারবো না, আই এম সরি। রাগে হিতাহিত জ্ঞান হারিয়ে টেবিলে জোরে চাপড় মেরে সাদাফ শাহির বলে উঠলেন। নিজের বাবার মুখে এমন কথা শুনে থমকে গেল যুবরাজ। দাঁতে দাঁত চেপে সাদাফ শাহিরের দিকে তাকাতে তিনি কিছু ছবি ছুঁড়ে মারলেন যুবরাজের দিকে। ছবিগুলোর দিকে তাকিয়ে যুবরাজ কাঁপা কাঁপা কণ্ঠে বলে উঠল, এগুলো কে দিয়েছে তোমাকে পাপা? সাদাফ শাহির গর্জে ওঠা কণ্ঠে বলে উঠলেন, কেন, তাকেও মেরে ফেলবে? বাবা আমি এমনি এমনি কারো ক্ষতি করি না, আমার কাছে এক্সপ্লেনেশন আছে। বলেই যুবরাজ মাথা নিচু করে ফেলল। দাঁতে দাঁত পিষে সাদাফ শাহির বলে উঠলেন, তোমার কোনো এক্সপ্লেনেশন আমি শুনতে চাই না। আমার ভাবতেও ঘেন্না হচ্ছে আমার ছেলে একজন খুনি। আজ এই মুহূর্তে তুমি আমার সাথে থানায় গিয়ে স্যালেন্ডার করবে, না হলে এই বাড়ি ছেড়ে দুই চোখ যেদিকে খুশি সেদিকে চলে যাবে। কোনো খুনির সাথে এক ছাদের নিচে আমার পক্ষে থাকা সম্ভব না। অফিসে নিজের ডেস্কে বসে বসে ঝিমোচ্ছে রাজ্য। মাথার উপর ক্যাচক্যাচ শব্দে সিলিং ফ্যানটি ক্রমাগত ঘুরে চলেছে। সবকিছুই সে ঠাহর করতে পারছে, কিন্তু চোখ মেলে দেখতে পারছে না। এমন এক অবস্থা যেন কান সজাগ কিন্তু দৃষ্টি অবরোধ। শরীরে হঠাৎ এমন দুরবস্থা হবার কারণ কোনোভাবেই খুঁজে পাচ্ছে না সে। হঠাৎই এক গাদা ফাইল টেবিলের উপর শব্দ করে বাড়ি মেরে রেখে তিরিক্ষি মেজাজে কটমট করতে করতে বেনজির আশফি বলে উঠলেন, অফিস কি ঘুম পড়েছে? এখানে টাকা দিয়ে কি সরকার বিশ্রামাগার খুলেছে? খারুস কমান্ডারের গর্জনে কোনো মতে চোখ মেলে তাকালো রাজ্য। এরপর ধীর কণ্ঠে বলে উঠল, আসলে স্যার, আজকে হঠাৎই খুব খারাপ লাগছে, তাই।
রাজ্যকে কথা শেষ করতে না দিয়ে অগ্নিমূর্তি ধারণ করে বেনজির আশফি বলে উঠলেন, দায়িত্ব নিয়েছো রাখো বোয়াল ধরার, কিন্তু জালে এখনো একটা চুনোপুটি পর্যন্ত তুলতে পারোনি। কিন্তু এক্সকিউজ দেওয়ার বেলায় কথার বাহার সাজিয়ে বসে থাকো। কমান্ডারের এমন মিসবিহেভে রাজ্য মনে অনেকটাই কষ্ট পেয়ে মিইয়ে যাওয়া কণ্ঠে বলে উঠল, স্যার, আমার শরীরটা ভীষণ দুর্বল, আমার কিছুদিন ছুটি প্রয়োজন। ছুটির কথা বলতেই রাগে লাল হয়ে গেলেন বেনজির আশফি। রাজ্যকে উদ্দেশ্য করে গম্ভীর কণ্ঠে বলে উঠলেন, ছুটি কি মামু বাড়ির আবদার? চাইলে আর পেয়ে গেলে? ছুটি নিয়ে ঘরে বসে থাকলে রুহিতা চৌধুরী কেস সলভ করবে কে? তোমার বাপ? রাজ্য টলমলে চোখে অপরাধীর ন্যায় বলে উঠল। স্যার, আমি সত্যি বলছি, আমার ছুটির খুব প্রয়োজন। রাজ্যকে কথা শেষ করতে না দিয়ে হাতের ইশারায় রাজ্যকে চুপ করতে বলে একটা পেপারে গিয়ে গজগজ করতে করতে বলে উঠলেন, সিটি হসপিটালে গিয়ে রুহিতা চৌধুরীর জবানবন্দি নিয়ে অজ্ঞান লোকটার খুঁজে আজকের মধ্যে আমাকে জানাবে। উপর থেকে প্রেশার আসছে। মেয়েটির বাবা ক্ষমতা তোমাকে চোখে আঙুল দিয়ে দেখাবার প্রয়োজন মনে করছি না। এখন আমার সামনে থেকে যাও, তোমার চেহারা দেখতে ইচ্ছা করছে না। কমান্ডারের এমন কুৎসিত জঘন্য আচরণে রাজ্যের চোখ থেকে গালবে মুক্ত দানার মতো 2 ফোঁটা জল গড়িয়ে পড়ল। 2 হাতের উল্টো পিঠে সেই জল মুছে প্রয়োজনীয় ডকুমেন্টস মোবাইলে ক্যাপচার করে বেরিয়ে গেল। পার্কিং লটে এসে নিজের বাইকের সামনে দাঁড়িয়ে আছে রাজ্য, আর মনে মনে ভাবছে, শরীরের যে অবস্থা, কোনোভাবেই এই মুহূর্তে বাইক কন্ট্রোল করা সম্ভব না। তার চেয়ে একটা ক্যাব বুক করে যাওয়াই ভালো হবে। আপন ভাবনা ভেবে অফিসের সামনের মেরিন রোডে গিয়ে দাঁড়ালো। কিছুক্ষণ পায়চারি করেও সেখানে কোনো গাড়ি দেখতে পেল না সে। এরপর উবার থেকে একটা ট্যাক্সি নিয়ে ছুটে চলল সিটি হসপিটালের উদ্দেশ্যে। ভাইয়া, এতটা নিষ্ঠুর তুমি হইও না। যুবরাজ এই বাড়ি ছেড়ে গেলে আমি দম বন্ধ হয়ে মারা যাব। ও আমার অন্ধের জুষ্টি। তোমার দুটো পায়ে পড়ি ভাইয়া, আমাকে ছেলেহারা করো না। সাদাফ শাহিরের ব্যক্তিগত কক্ষে সামিনা সাদাফ শাহিরের হাতে পায়ে ধরে কেঁদে কেঁদে যুবরাজকে এই বাড়ি থেকে বের করে না দেবার জন্য অনুরোধ করে যাচ্ছে সমানে। কিন্তু সাদাফ শাহির তার এক কথায় অনড়। হয় যুবরাজ স্যালেন্ডার করবে, না হয় এই বাড়ি ছেড়ে বেরিয়ে যাবে। সামিনা কাঁদতে কাঁদতে এক পর্যায়ে বলে উঠলেন, যেহেতু তুমি তোমার সিদ্ধান্তে অনড়, তাহলে জেনে রাখো যুবরাজ এই বাড়িতে না থাকলে আমিও থাকবো না। যে বাড়িতে আমার ছেলের জায়গা হবে না, সেই বাড়িতে বসে বসে আমি আরাম আয়েশ করব, এটার কোনো প্রশ্নই আসে না। সাদাফ শাহির এবার নড়ে চড়ে উঠলেন। সামিনার দিকে অসহায় দৃষ্টি প্রয়োগ করে বলে উঠলেন, মাতৃ চেহে এতটাই অন্ধ হয়ে গিয়েছিস তুই, কোনটা ভুল কোনটা সঠিক সেটাও বুঝতে পারছিস না। সাদাফ শাহিরের এমন প্রশ্নবাণে ফ্লোর ছেড়ে উঠে দাঁড়ালেন সামিনা। এরপর নিজের চোখের গড়িয়ে পড়া জলের ধারা 2 হাতের করপুটে মুছে আহত কণ্ঠে বলে উঠলেন, ওকে আমি আমার সবটুকু দিয়ে বড় করেছিলাম ভাইয়া। আমি ছিলাম ওর বন্ধু, আমি ওর মা। ওর মনের জমানো সকল কথা নির্দ্বিধায় খুলে বলতো আমাকে। শুধু তাই নয়, ও যখন নিউ ইয়র্কের হসপিটালে কার্ডিওলজিস্ট হিসাবে জয়েন করে, তখন ও আমার আঁচলের তলাতেই ছিল। যুবরাজ কতটা হাসি খুশি, উজ্জ্বল, প্রাণবন্ত, সাদাসিধে ছিল, এটা নতুন করে তোমাকে বলার প্রয়োজন মনে করছি না। হঠাৎ করে ছেলেটা তার ডাক্তারি পেশা ছেড়ে কেন নিউ ইয়র্কের একজন ইটালিয়ার স্টুডেন্টকে খুন করে পুলিশের কাছে স্যালেন্ডার না করে দেশে ফিরে এলো, এটাই আমি জানি না। আমি বারবার যুবরাজকে প্রশ্ন করেছি সেই ঘটনা। ও আমাকে বারবার একই কথা বলেছে যে আমি না মারলেও আইনের আওতায় আনলে ওর ফাঁসি হতো, কিন্তু এত লম্বা কার্যক্রম আমার পছন্দ নয়। এজন্য আমি নিজেই ওকে শাস্তি দিয়েছি। আর এই যুবরাজ কাউকে শাস্তি দিয়েছে মানে সে শাস্তি পাওয়ার মতোই জঘন্য অপরাধ করেছে। পরে আমি রাফায়েতের কাছে হাত জোর করে কেঁদে কুটে এতটুকু জানতে পেরেছি যে ছেলেটা কাউকে রেপ করেছিল। এখন তুমিই বলো ভাইয়া, তোমার সামনে একজন রেপিস্ট থাকলে তুমি তাকে কি করতে? সাদাফ শাহির কোনো কথা না বলে চুপচাপ ইজি চেয়ারে হেলান দিয়ে চোখ বন্ধ করে রইলেন। তিনি মনে করেন যত যাই ঘটুক না কেন, মানুষের আইনের ঊর্ধ্বে গিয়ে কাজ করা উচিত নয়। এই আদর্শকে বুকে ধারণ করে তিনি এতগুলো দিন পার করে এসেছেন, কিন্তু তার ছেলে আদর্শ লঙ্ঘন করেছে। শুধু লঙ্ঘন না, ভয়ঙ্করভাবে তার আদর্শ খর্ব করেছে। সাদাফ শাহিরকে চুপচাপ থাকতে দেখে সামিনা আবারও বলে উঠলেন, আমি যুবরাজকে খুব ভালো করেই চিনি ভাইয়া। অকারণে সে একটা পিঁপড়াকে পর্যন্ত মারেনি কোনোদিন। ও মানুষ খুন করুক আর যাই খুশি করুক, তাতে আমার কোনো কিছু যায় আসে না, কারণ আমি ওর মা। আর মা কখনো সন্তানকে ফেলে দিতে পারে না, হোক সে ফাঁসির কাঠগড়ের আসামি। নিজের ছেলের জন্য এত ভালোবাসা দেখাচ্ছিস,
তাহলে অন্যের ছেলের জন্য কেন নয়? তোর ছেলে যাদের মারে তারাও তো কোনো না কোনো মায়ের সন্তান। কথাগুলো বলে সাদাব শাহির সামিনার মুখের দিকে উত্তরের আশায় গভীর চোখে তাকিয়ে রইলেন। এমন সময় হঠাৎই ব্যাগপত্র নিয়ে ধীর পায়ে কক্ষে প্রবেশ করল যুবরাজ। সামিনার দিকে তাকিয়ে ভারী কণ্ঠে বলে উঠল, আমি চলে যাচ্ছি মা, বেঁচে থাকলে আবার দেখা হবে। সামিনাকে কিছু বলার সুযোগ না দিয়ে গটগট পায়ে কক্ষ ত্যাগ করলো যুবরাজ। এই দৃশ্য সামিনা সহ্য করতে না পেরে মেঝেতে লুটিয়ে পড়ে অস্ফুট স্বরে যুবরাজের উদ্দেশ্যে হাত বাড়িয়ে বলে উঠল, যাস না আমার মানিক। সামিনার মৃদু আহত কণ্ঠ যুবরাজের কর্ণে আঘাত করতে ব্যর্থ হলো। একবারও পিছনে না ফিরে হনহন করে সামনের দিকে ছুটে চলল সে। এদিকে অসহায় সামিনা জ্ঞান হারিয়ে মেঝেতে পড়ে রইল। যুবরাজ তা জানতেও পারল না। সিটি হসপিটালের রিসেপশনে দাঁড়িয়ে আছে রাজ্য। কোথায় থেকে কি তদন্ত শুরু করবে সেটারই খেই খুঁজে পাচ্ছে না সে। রিসেপশনে বসে থাকা অল্প বয়সী সুন্দরী এক মেয়ে রাজ্যের দিকে এগিয়ে এসে বিনয়ের সাথে বলে উঠল। মেয়েটির মিষ্টি সুশ্রী কণ্ঠে মস্তিষ্ক সজাগ হলো রাজ্যের। নিজেকে কোনো রকমে ধাতস্থ করে ঝটপট ফোনের গ্যালারি থেকে রুহিতা চৌধুরী ছবিটা দেখাতেই মেয়েটি কম্পিউটার ঘেটে মিষ্টি হেসে জানালো। রাজ্য সময় ব্যয় না করে মেয়েটিকে থ্যাঙ্কস জানিয়ে লিফট ধরে 6 তলায় পৌঁছে গেল। নির্দিষ্ট কেবিনের সামনে কড়া সিকিউরিটির ব্যবস্থা রাখা হয়েছে। রাজ্য কেবিনের সামনে দাঁড়াতে দুজন সিকিউরিটি হাত দিয়ে বাধা প্রদান করলো। রাজ্য লম্বা এক দীর্ঘশ্বাস ছেড়ে নিজের আইডি কার্ড শো করতে সিকিউরিটি দরজা ছেড়ে দাঁড়ালো। রাজ্য ভেতরে প্রবেশ করতেই দেখতে পেল বেডে ব্যালিশে হেলান দিয়ে বসে বসে মেয়েটি কাঁদছে। রাজ্যকে দেখতে পেয়ে মেয়েটি কান্না থামিয়ে দ্রুত চোখ মুখ মুছে নিজেকে স্বাভাবিক করার চেষ্টা করলো। রাজ্য মুখে মিষ্টি হাসি ঝুলিয়ে মেয়েটার পাশে চেয়ার টেনে বসতে বসতে বলে উঠল, রোহিতা, তুমি আমার চেয়ে বয়সে অনেক ছোট। তোমাকে তুমি করে বললে কি তুমি রাগ করবে? রোহিতা অবুঝের ন্যায় মলিন মুখে দুই পাশে মাথা নাড়িয়ে নাবোধক উত্তর বোঝালো। রাজ্য মেয়েটির মাথায় আলতো হাত বলে স্মিত হাসলো। এরপর মেয়েটিকে স্বাভাবিক করতে কুশলাদি বিনিময় করলো। মেয়েটা কিছুটা স্বাভাবিক হতে রাজ্য মেয়েটার হাত চেপে ধরে নরম কণ্ঠে বলে উঠল, যে লোকটা তোমার গলা চেপে ধরেছিল, তুমি তাকে চেনো? হোটেলের বিভৎস স্মৃতি মনে পড়তেই রোহিতা কেঁপে উঠল এবং সাথে সাথে তার চোখ থেকে জল গড়িয়ে পড়ল। রাজ্য রোহিতার দিকে একটা টিস্যু এগিয়ে দিয়ে আদুরে কণ্ঠে বলে উঠল, দেখো রোহিতা, এভাবে মুখ বন্ধ করে রাখলে আমরা ক্রিমিনাল ধরতে পারবো না। আর আমরা ক্রিমিনাল ধরতে না পারলে তোমাদের মতো ছোট ছোট রোহিতারা প্রতিদিন বিপদের সম্মুখীন হবে। এবার মুখ তুলে তাকালো রোহিতা। বার কয়েক গলা খাকারি দিয়ে ভাঙা ফ্যাসফ্যাসে কণ্ঠে বলে উঠল, আমি আমার কলেজের ঈশান নামের একটি ছেলেকে প্রচণ্ড ভালোবাসতাম। আর এই অজ্ঞাত লোকটি আমার দুর্বলতার সুযোগ নিয়ে আমাকে চিঠির মাধ্যমে হোটেল পর্যন্ত নিয়ে গিয়েছে। সে জোর করে আমাকে রেপ করতে চেয়েছে। ধস্তাধস্তির এক পর্যায়ে আমি তার চেহারা দেখে ফেলি এবং নিজেকে বাঁচানোর চেষ্টা করি, কিন্তু তখনই লোকটি আমার গলা টিপে ধরে। কেউ একজন আমাকে বাঁচানোর জন্য গুলি ছুঁড়েছিল। লোকটি তখনই ঘটনা বেগতিক বুঝতে পেরে আমাকে ধাক্কা দিয়ে পালিয়ে গিয়েছে। এরপর আমার আর কিছুই মনে নেই। লম্বা একটা সময় নিয়ে ধীরে ধীরে রোহিতা কথাগুলো শেষ করে পানি খাবার জন্য সাইডের টেবিলে হাত বাড়ালো। রাজ্য পানির বোতলের ক্যাপ খুলে রোহিতার দিকে এগিয়ে দিয়ে বলে উঠল, গুলিটা আমি করেছি। রোহিতা পানি খাওয়া বন্ধ করে জিজ্ঞাসু দৃষ্টিতে রাজ্যের দিকে তাকাতে রাজ্য একে একে সব ঘটনা খুলে বলে। এরপর রাজ্য তার ফোন বের করে রোহিতাকে উদ্দেশ্য করে বলে ওঠে, তোমাকে কিছু মানুষের ছবি দেখাবো। এর মধ্যে যদি তোমাকে হ্যারাস করার লোকটা থাকে, প্যানিক না হয়ে আমাকে লোকটার ছবি দেখাবে, ঠিক আছে? রোহিতা মাথা ঝাঁকিয়ে সায় দিতে রাজ্য একে একে ওয়ান্টেড ক্রিমিনালদের ছবি বের করে রোহিতাকে দেখাতে থাকে। 9 জন ক্রিমিনালের ছবি দেখানো শেষ হতে 10 নম্বরে এসে ভয়ে রাজ্যকে খামচে ধরে রোহিতা। রোহিতার আচরণে রাজ্য বুঝে যায় এটাই সেই কালপ্রিট। রাজ্য কিছুক্ষণ মৌন থেকে রোহিতাকে বলে উঠল, একটা লাস্ট কোশ্চেন করবো তোমায়। প্রশ্নটা হচ্ছে, ঈশান এখন কোথায় আছে তুমি জানো? রোহিতা অশ্রুসিক্ত নয়নে মাথা দুলিয়ে বলে উঠল, এই ঘটনার আরও 1 সপ্তাহ আগে থেকে ঈশানকে আমি কলেজে দেখিনি। ঘটনার যেন দুয়ে দুয়ে চার কিছুতেই মিলছে না। নিজের ভাবনা ফেলে রাজ্য রোহিতাকে আশ্বস্ত করে একজন নার্স ডেকে কেবিন থেকে বেরিয়ে এলো। নিজের কেনা বিশাল অ্যাপার্টমেন্টে একটা ছবির সামনে বসে বসে একের পর এক সিগারেট ফুঁকে চলেছে যুবরাজ। সিগারেটের স্বাদও আজকাল বিষাক্ত তিতকুটে লাগছে তার কাছে। মুখের তিতকুটে ভাব দূর করতে সিগারেট ফেলে ফ্রিজ থেকে একটা বিয়ারের ক্যান বের করে চিপি খুলে চুমুক বসালো। প্রথম চুমুকেই পানসে স্বাদে চোখ মুখ কুচকে এলো যুবরাজের। সবকিছুই আজকে তার কাছে বেশ স্বাদ তিতকুটে লাগছে। যুবরাজের এই তিতকুটে জীবনে রাজ্যর বড্ড প্রয়োজন।
একমাত্র রাজ্যই পারবে সকল তিক্ততা দূর করে মধু ছড়াতে। নিজেকে স্বাভাবিক করার জন্য রুম থেকে বেরিয়ে থাই গ্লাসের দরজা ঠেলে খোলা ব্যালকনিতে এসে চেয়ার টেনে ঠেস দিয়ে বসে দ্বিতীয় চুমুক বসালো যুবরাজ। বার কয়েক চুমুক দিয়ে রাগে ফুঁসে উঠে হাতের কর্পুটে দুমড়ে মুচড়ে ধরল বিয়ারের ক্যানটি। উপচে পড়া বিয়ারে যুবরাজের গায়ের পোশাক ভিজে গেল। সেদিকে খেয়াল না দিয়ে দাঁতে দাঁত চেপে যুবরাজ বলে উঠল, তোর হালুয়া আমি টাইট করে ফেলবো বেনজির। তুই আমার বউয়ের চোখের জল ঝরিয়েছিস। তোর হাত ভেঙে যদি আমি গলায় না ঝুলিয়েছি তবে আমার নাম যুবরাজ নয়। পুরো সোয়াট অফিস জুড়ে পিনপতন নীরবতা বিরাজমান। সিলিং ফ্যানের ক্যাচক্যাচ শব্দ আর কম্পিউটার কিবোর্ড টাইপের খটখট শব্দ ছাড়া সকল কিছু নিস্তব্ধ। রাজু আজ দেরি করে অফিস এসেছে। গত রাতে দেরিতে ডিউটি থেকে ফেরার কারণে সকালে সে আর ঘুম থেকে উঠতে পারেনি। কমান্ডারের ভয়ে দুরু দুরু বক্ষে অফিস রুমের দরজার সামনে আসতেই সবকিছু এত নীরব দেখে তার ভয়ের মাত্রা আরও দ্বিগুণ বেড়ে গেল। ঠান্ডা মেঘ মেদুর আবহাওয়াতেও মাথা বেয়ে ঘাম ঝরে পড়ল, গলা শুকিয়ে কাঠ হয়ে এলো। আশেপাশে নজর বুলিয়ে বেনজির আশফিকে কোথাও দেখতে পেল না রাজ্য। দুই হাতে চিবুকের ঘাম মুছে চোরের মতো নিজের ডেস্কে গিয়ে বসে দ্রুত কম্পিউটার ওপেন করলো। মিনিট 10 কাজ করার পরেও যখন কমান্ডারের গলার উঁচু আওয়াজ পেল না, তখন তার মনে খটকা লাগলো। হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।